শিল্পী। কালার্সের এটা দ্বিতীয়তম প্রতিবেদন। আমরা কালার্সের সবসময় আমরা লক্ষ্য রাখি কিভাবে শিল্পটাকে আমরা ধরে রাখতে পারি, কারণ আমাদের একটি উদ্দেশ্য, শিল্প যদি সুন্দর হয় তাহলে সমাজটা সুন্দরভাবে গঠিত হবে। আর বাচ্চাপনটা একটু অন্যরকম, বাচ্চাদের মধ্যেই তো ভগবান থাকে। আজকে আমাদের ঠিক ভগবানকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আর এখন টেকনোলজির যুগে যখন বাচ্চারা অনেক বেশি মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে, সৃজনশীল মনোভাবকে কিভাবে ধরে রাখা যায় সেই লক্ষ্যে তাদেরকে উৎসাহিত করার শুধুমাত্র প্রয়াস। এবং এই প্রয়াসটুকু আমরা চেষ্টা করব যাতে ওরা এই প্রয়াসটুকু নিয়ে এগিয়ে যায় এবং আমাদের যে এটার যে উদ্দেশ্য, বাচ্চাদেরকে কিভাবে উৎসাহিত করা যায় যাতে ফলপ্রসূ হয়। আজকে কি কি হবে এখানে? আজকে মূলত আমরা ত্রিপুরা রাজ্যের মোট 150 জন শিশু শিল্পী রয়েছে যাদেরকে আমরা সম্মান করব, মানে শিশু শিল্পী। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আগরতলার ব্যস্ত রাস্তাগুলিতে দিন দিন বাড়ছে যানবাহনের নিয়ন্ত্রণহীন গতির তাণ্ডব। শহরের মানুষ প্রতিদিন যেন পথ চলছেন মৃত্যু ভয়ে। বৃহস্পতিবার সকাল 7টা নাগাদ দশমীঘাট এলাকায় একটি অটো নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি ধাক্কা মারে এক চায়ের দোকানে। ঘটনা এলাকায় মুহূর্তে ছড়ায় আতঙ্ক। স্থানীয়রা অভিযোগ করেছেন, অটো চালকদের বেপরোয়া গতি ও ট্রাফিক নিয়ন্ত্রণের শিথিলতা প্রতিদিনই বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। প্রশাসন এবং মোটর শ্রমিক সংগঠনগুলির ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। শহরে নজরদারি বাড়ানো এবং ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগ না হলে সম্ভব হবে না আগরতলার রাস্তায় দুর্ঘটনা রোধ করা বলে অভিমত সাধারণ মানুষের। সেটা কি দেখছেন? কিরকম ক্ষতি হয়েছে দোকানের? কিসের দোকান আপনার? যখন ঘটনা হয়েছে আপনার দোকান খোলা ছিল? না না, অটো গাড়িটা কি এলাকারই? গাড়িটা চেনেননি? আপনার নাম কি? আমার নাম শঙ্কর কুমার। অটো চালক কি পাওয়া গেছে? অটো চালকরে? না না, অটো চালক ভাগিয়ে গেছে। এই জায়গাটার নাম কি? আমরা 3 জন কাজ করতেছি ওই করবি গাছটার তলা থেকে আমরা বাড়িটা ভাড়া দিতে লইছে। আমি আবার কই আরে শালার কোথা কেমনে যাইতাছে, আমরা এসে যাইছি তাই না এক টপ্পর করে এদিকে ধোয়া দিতাম। বাবা বলে সামনে মানুষ না দাও না কথা, বাবা থাকতো মা থাকতো, তাহলে ঠিক আছে মারা গেল তাহলে তাই এই ব্যাপার আমার ক্ষমতা এই ব্যাপার দিল নইলে টাকা না দিলে 2 টাকা আমার বাপ মাতা দিল নইলে তাইলে। আপনার কিসের দোকান? আর দোকান ওই সময় দোকান খোলা ছিল? না না, কেউই নাই, আমরা শুধু 3 জন। ওই ভাগিটা আছে, ওই ভাগিটা কই ভাগিটা যে ফিরে ফিরে গেছে আজকাল ভাগিটা গ্যাস খাইয়া নিছে। কেউ কি আহত হয়েছে? না না, 2 জন লোক আসলো কে এমনি কেন ব্যথা পাইছে না, ফুল্লা টুল্লা গেছে, তারা হাসপাতালে ভাড়া নিয়েছে। এখন অটোর চালক কই? আমি এটা কই দিতাম না, তাইনে লগে লগে ডাক দিয়ে দিকে সুজা গেছে। অটোটা কি এলাকারই? আমি এটাও জানি না দাদা, ওই যে তাইনে জানে, ওই দাদা জানে, আমরা কইতাম পারি না। আপনার দোকান মানে কিরকম ক্ষতি হয়েছে? আমার ওই যে দোকান, ওই যে আমার বাবা আমার বাবার দোকান। আমরা না ওই দেন বয়স্ক লোকের অবস্থা দেন। কি নাম বাবার? শঙ্কর দে। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স।
শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। জলদুর্ভোগে পরিণত হয়েছে রাজধানী আগরতলায় স্মার্ট সিটি প্রকল্পের কাজ। সাধারণ মানুষের অভিযোগ এরকমটাই। ভাটি অভয়নগর পশ্চিম পাড় এলাকায় রাস্তার পাশে খনন করা গভীর গর্তে বুধবার ভোরে দুর্ঘটনার শিকার হন এক মোটর বাইক আরোহী। স্থানীয়দের অভিযোগ, গর্ত খননের পর দীর্ঘদিন ধরে কাজ বন্ধ রয়েছে, যেখানে রাখা হয়নি কোনো সতর্কতার চিহ্ন। স্মার্ট সিটি প্রকল্পের অব্যবস্থাপনায় এখন মানুষের জন্য মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে বলে দাবি তাদের। 3-4 দিন কাজেই আয় না, হ্যাঁ কাজেই আয় না। এর মধ্যে আজকে সকালবেলা হইলো কি যে ওই একটা লোক বাইক দিয়ে যাইতেছে দূরে, তখন কত 5টা হইব এরকম হইতে পারে। এই লোকটা এই কোনাটার মধ্যে, এই যে কোনাটা, এই কোনাটার মধ্যে আইয়া লোকটা পড়ে গেছে। তখন যাইয়া বসে মানে স্লিপ কাটতেই বোধহয় বসছে নাকি, তখন এবার আমি যাই আরেকটা টমটম যাইতে লাগছিল, তারপরে যাইয়া তাদের ধুইরা উঠাইছি আর কি। তো গেল গা মানে অনেকগুলি স্কুল বাস আইয়া, কিন্তু বাস আইয়া সেটা এখানে থামে, বাচ্চা নামে, উল্টা দিকে বাচ্চা যায়, এদিকে বাচ্চা যায় এরকম। তখন তারা এইটাও বলছি যে এখানে অনেকগুলো স্কুল বাস থামে কিন্তু স্টপেজে যায়, হ্যাঁ। তারপরে তোমরা বাচ্চারা নামে কোনো কারণে বা যেই হারে রাস্তাতে জাম লাগে, হ্যাঁ তোমরা এখানে বোর্ড দাও, বোর্ড দিয়া তারপরে তোমরা কাজ করো। এখন আমরা এইভাবে স্মার্ট সিটির কাজ করি না, আমরা কোনো কাজই করি হ্যাঁ। মানে এত ডেঞ্জারাস অবস্থা হয়েছে মেইন রোড, এখান থেকে মন্ত্রী মিনিস্টার আমরা সব চলাফেরা করে। এরা বারে 15বার করছি, এরা লাস্টলি আমাদের করতে আছে গতকাল মুখ্যমন্ত্রীর কাছে যাওয়া কাজ কাজের মতোই চলছে। এই কথাটা কে দিচ্ছে? যা ওই একটা ম্যানেজার বলে, তারা বলে ম্যানেজার, আমি চিনি না, কালো করে একটা ছেলে। এখানে খুব তর্ক বিতর্ক করছে, ওরা ছিল, তোমরা ছিল না, ওই যে ছেলেরা তর্ক বিতর্ক করছে। কাজ কি কোনো উন্নত কাজ দিতে মনে হচ্ছে? না না, কি কাজের কোনো সিস্টেমই তো নাই। আপনার স্মার্ট সিটির মধ্যে কাজ করলে বোর্ড লাগায় কাজ করতে হয়। জনসাধারণের কোনো পয়সারও মূল্য নাই, এসব কাজে কোনো মূল্য নাই জনসাধারণের জীবন জীবিকা এরকম কাজে মানে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। वर्तमान तकनीक आधारित युग में बच्चों में वैज्ञानिक साक्षरता का विकास करना अति आवश्यक हो चुका है। गुरुवार को उमाकांत इंग्लिश मीडियम स्कूल में एक साइंस एग्जीबिशन का आयोजन किया गया, जिसमें स्कूल के छात्रों ने भाग लिया। वर्तमान युग तकनीक और विज्ञान के तीव्र विकास का युग है। इस बदलाव के साथ तालमेल बैठाने के लिए बच्चों को कम उम्र से ही विज्ञान प्रेमी बनना जरूरी है। इस संदर्भ में स्कूल लेवल चिल्ड्रंस साइंस एग्जीबिशन या इसी तरह की विज्ञान आधारित गतिविधियां बच्चों के मानसिक विकास और सोच में महत्वपूर्ण भूमिका निभाते हैं। गुरुवार को उमाकांत एकेडमी इंग्लिश मीडियम स्कूल में एक दिवसीय विद्यालय स्तरीय बाल विज्ञान प्रदर्शनी का आयोजन किया गया। इस प्रदर्शनी में कुल 100 छात्रों और युवाओं ने भाग लिया और 50 मॉडल प्रदर्शित किए गए। ছাত্রছাত্রীর মধ্যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি এবং নতুন নতুন আবিষ্কার যেটা তাদের মধ্যে থাকবে এবং চিন্তা ভাবনা বা উদ্ভাবনী শক্তি এগুলো তাদের মধ্যে বিকশিত হবে। সেখান থেকে যারা আগামী প্রজন্ম আছে তারা ভাবী বৈজ্ঞানিক হবে এবং তাদের চিন্তাধারা আমাদের শুধু ত্রিপুরা রাজ্যে নয়, ভারতবর্ষের সব জায়গায় তারা পৌঁছে দেবে এবং সেই উদ্দেশ্যেই কিন্তু এখানে প্রায় 50টি মডেল এখানে আজকে যারা বালবৈজ্ঞানিক যারা আছেন তারা প্রদর্শন করবে। তাদের এই চিন্তা ভাবনাকে তারা তুলে ধরবে এবং যারা এখান থেকে 1 থেকে 5 পর্যন্ত অর্থাৎ 5টি ভালো মডেল যারা বালবৈজ্ঞানিকরা তৈরি করেছেন, সেখান থেকে আমরা যুব উৎসব এবং বিজ্ঞান মেলা আমাদের
পশ্চিম জেলা ভিত্তিক আগামী রবিবার দিন শিবজমণিনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। সেখানে তারা তাদের এই প্রদর্শনী তুলে ধরবে। विद्यालय स्तरीय विज्ञान प्रदर्शनी बच्चों में जिज्ञासा, अवलोकन, कौशल और तर्कीय सोच विकसित करती है। विज्ञान परियोजनाओं को व्यवहारिक रूप से देखकर भावी पीढ़ियां वैज्ञानिक संबंधों को वास्तविक जीवन में लागू करना सीख सकते हैं। इस प्रकार वे केवल याद करने से आगे बढ़कर अनुभव के माध्यम से विज्ञान को समझ सकते हैं। विशेषज्ञों के अनुसार ऐसी प्रदर्शनियां बच्चों में आत्मविश्वास और टीम वर्क को बढ़ावा देते हैं। साथ ही ऐसी गतिविधियों में भाग लेने वाले बच्चे तकनीक और नवाचार में भी रुचि लाते हैं, जो आगे चलकर देश के वैज्ञानिक आधार विकास में सहयोग करते हैं। আরও বাড়বে এবং শুধু এই বিদ্যালয় নয়, আরও আমাদের যে 680টি স্কুল আছে প্রত্যেকটি বিদ্যালয়ে যেন এরকম বিজ্ঞান মেলা হয় এবং তাদেরকে যারা অনুপ্রাণিত করবে সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু আজকে মাকান্তর স্কুলে ইউনিভার্সিটি স্কুলে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। অনেকদিন থাকতে পেরে অত্যন্ত আনন্দিত। हालांकि प्रतिशत कम है, लेकिन इसका दायरा बहुत बड़ा है। दूसरे शब्दों में विद्यालय स्तरीय विज्ञान मेला केवल एक दिवसीय योजना नहीं है, बल्कि बच्चों में विज्ञान के प्रति प्रेम, तर्क की भावना और एक नवीन मानसिकता विकसित करने की एक सतत प्रक्रिया है। यह प्रक्रिया भविष्य में साइंटिस्ट, इंजीनियर्स और इनोवेटर्स को जन्म देगी, जो समाज को विकास के शिखर पर ले जाएगी। ब्यूरो रिपोर्ट, न्यूज़ नाउ। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। गुरुवार को मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने कमलपुर में 20 परियोजनाओं का उद्घाटन और 2 परियोजनाओं का शिलान्यास किया। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने इस दिन धौलाई जिले में एक मेडिकल कॉलेज की स्थापना का भी आश्वासन दिया। त्रिपुरा का पहाड़ी जिला धौलाई, जिसे कभी उपेक्षा और पिछड़ा क्षेत्र माना जाता था, अब विकास की नई इबारत लिखने की राह पर आगे बढ़ रहा है। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने गुरुवार को कमलपुर में 20 परियोजनाओं का उद्घाटन और 2 परियोजनाओं का शिलान्यास करके जिले की विकास यात्रा में एक महत्वपूर्ण कदम रखा। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने कहा कि प्रधानमंत्री नरेंद्र मोदी के नेतृत्व में त्रिपुरा अब एक नया युग में प्रवेश कर गया है, जहां विकास केवल कागजों पर नहीं बल्कि लोगों के जीवन में साकार हो रहा है। मुख्यमंत्री ने आज कहा कि सरकार 5 क्षेत्रों रोजगार, संचार, स्वास्थ्य सेवा, शिक्षा और बुनियादी ढांचे के विकास में समन्वित रूप से काम कर रही है। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने आज धौलाई जिले में एक मेडिकल कॉलेज स्थापित करने की सरकार की प्रतिबद्धता का भी जिक्र किया। স্বাস্থ্যের ব্যবস্থা যদি আমরা বলি, কিছুক্ষণ আগে এখানে বলা হয়েছে যে আমাদের যে এখানে ডিস্ট্রিক্ট হসপিটাল আছে, আমাদের কেন্দ্রীয় স্তরে আমাদেরকে সেইভাবে উৎসাহিত করার জন্য যা যা প্যারামিটার আছে সেইভাবে সেখানে কিন্তু আমরা সেটা করতে পেরেছি। এবং এই ডিস্ট্রিক্ট হসপিটালকে নিয়ে আমরা আগামী দিন, যেটা বারবার বলছি,
এখানে একটা মেডিকেল কলেজ করার জন্য আমরা চিন্তা ভাবনা করছি, এবং যেহেতু আমরা চিন্তা ভাবনা করছি সেটা নিশ্চিত আপনাদের সামনে আমি বলতে চাই সেটাও হবে। আমাদের গভর্নমেন্ট মেডিকেল কলেজে আমরা আগে কি দেখতাম যে সবাই মানে যেহেতু অনেক বেশি পেশেন্ট, অনেক বেশি আজকে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে তার প্রেশার আছে, তো বেডের সংখ্যা অনেক কম ছিল। ডাবল বেডের সংখ্যা এখন সেখানে করা হয়েছে। আগে ছিল মাত্র 727, সেই জায়গায় এখন 1413টা করা হয়েছে। আমি বারবার বলছি যে আমাদের কাছে সব কিছু থাকা সত্ত্বেও অনেক সময় দেখা যায় যে পরিচালনার ক্ষেত্রে অনেক সমস্যা হয়। এইমসের যিনি ডাইরেক্টর আছেন ডক্টর শ্রীনিবাস, ওনার সাথে আমি কথা বলেছিলাম, ওনার টিম এখানে এসছেন, ওনার সাথে মৌ আমাদের হয়েছে দিল্লিতে। আমি যখন গেলাম সেখানে গিয়ে মৌ করার পর এখন বিভিন্ন হসপিটালে ওনারা গেছেন কিভাবে মানুষের পরিষেবা সুন্দরভাবে দেওয়া যায়, তার জন্য সেই চেষ্টা আমরা করেছি। আপনারা সবাই জানেন এর মধ্যে সিজা হসপিটাল আমাদের কাছে তাদের যে এক্সপার্টাইজ আমাদের কাছে এসেছিল, এবং সেখানে আগরতলা गवर्नमेंट मेडिकल कॉलेजे आज के 5टी। मुख्यमंत्री ने आज यह भी कहा कि पारदर्शिता और जवाबदेही प्रशासन के मुख्य स्तंभ है। विकास के हर चरण में जन भागीदारी सुनिश्चित की जा रही है। আমাদের ত্রিপুরা সরকার ট্রান্সপারেন্সি যাতে প্রপার হয়, এবং বিভিন্ন সময় আমরা দেখেছি যে হার্ড কপি বা কাগজের মাধ্যমে যে এতদিন ধরে অফিস চলে আসছিল তার থেকে আমরা মুক্তি পেয়েছি এখন, এবং তার সিকিউরিটি থেকে আরম্ভ করে জায়গার যে সমস্যা হতো সেই জায়গায় আজকে ত্রিস্তরীয় পঞ্চায়েত পর্যন্ত, ক্যাবিনেট থেকে স্টেট, ডিস্ট্রিক্ট এবং আমাদের যে ব্লক সেই জায়গায় ত্রিস্তরীয় পঞ্চায়েত পর্যন্ত ই অফিস হয়েছে। এতে করে কাজের গতিও বেড়েছে, মানুষের সুবিধা হয়েছে, এক লঘিমায় কাজ হয়ে যাচ্ছে। তো সেই কাজটা আমরা করছি। আমাদের যে ক্যাবিনেট আছে সেই ক্যাবিনেটের মধ্যেও আগে আমরা যারা মন্ত্রীরা ছিলাম সেখানে কাগজের ফাইল নিয়ে কথা বলতো, এখন সেখানে সেই যে আমাদের ই অফিস হয়েছে, ই ক্যাবিনেট সৃষ্টি হয়েছে আমাদের। বন্ধুগণ, আমার সরকার পোর্টাল সমস্ত গ্রামে গঞ্জে শুরু হয়েছে। প্রতি সপ্তাহে ভিলেজ वर्किंग विलेज ये कार्यक्रम एते करे सर्वभारतीय स्तरे। सरकारी आंकड़ों के अनुसार वित्तीय वर्ष 2024-25 में 153 करोड़ रुपए की लागत से 44 नए स्कूलों का निर्माण किया गया और 80.87 करोड़ रुपए की लागत से 44 और स्कूलों का नवीनीकरण किया गया। अगले वित्तीय वर्ष में 30 और स्कूलों की स्थापना के लिए 264 करोड़ रुपए और नवीनीकरण के लिए 151 करोड़ रुपए आवंटित किए गए हैं। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने आज बताया, बुनियादी ढांचा, शिक्षा और स्वास्थ्य त्रिपुरा की विकास योजना में केंद्र में है, जिसकी स्पष्ट प्रगति राज्य के समग्र सामाजिक आर्थिक परिवर्तन को दर्शाती है। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने आज कहा कि अगर इस नियंत्रणता को योजनाबद्ध तरीके से बनाए रखा जाए तो आने वाले दिनों में त्रिपुरा पूर्वोत्तर भारत की सबसे सफल विकास मॉडलों में से एक के रूप में उभर सकता है। गुरुवार को मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने कमलपुर में कुल 260 करोड़ रुपए की विभिन्न विकास परियोजनाओं का औपचारिक उद्घाटन किया। ब्यूरो रिपोर्ट, न्यूज नाउ। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে, তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই, কত কেজি রান্না হয় মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই
রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো এ সিঞ্জিনি, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, নিউজ প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে, আমি রাখছি চোখ রাখছি খবরে। 2 দফায় উচ্চ ভোটের হার, তীব্র প্রচার আর সামাজিক সমীকরণের জটিলতায় শেষ হয়েছে 2025 সালের বিহার বিধানসভা নির্বাচন। শুক্রবার অর্থাৎ 14 নভেম্বর ফল ঘোষণার অপেক্ষায় বাড়ছে রাজনৈতিক উত্তেজনা। এক্সিট পোলে এনডিএ এগিয়ে থাকলেও আশা থাকছে না মহাগঠবন্ধনও। ভোটের রেকর্ড অংশগ্রহণ এবার পরিবর্তন নাকি প্রত্যাবর্তনের বার্তা দিচ্ছে, এই নিয়ে চলছে জোর জল্পনা। বিহার বিধানসভা নির্বাচনে 243টি আসনে 2 দফায় ভোট গ্রহণ শেষ হয়েছে 11 নভেম্বর। এবারে নির্বাচন শুধু ক্ষমতার দলাবদল নয়, বরং বিহারের রাজনৈতিক মানচিত্রে তৈরি করেছে নতুন সমীকরণ তৈরির সম্ভাবনা। প্রথম দফায় 65.08% এবং দ্বিতীয় দফায় 68.76% ভোট পড়েছে, যার রেকর্ড পর্যায়ে অংশগ্রহণ। বিশেষজ্ঞদের মতে এত উচ্চ ভোটার উপস্থিতি বহন করতে পারে দুটি বার্তা, আর তা হলো এনডিএর পক্ষে জনগণের আস্থা পুনর্নিশ্চিত করা অথবা পরিবর্তনের পক্ষে একটি নিঃশব্দ জন আন্দোলন। বিভিন্ন এক্সিট পোল অনুসারে এনডিএ 130 থেকে 167টি আসন পেতে পারে, যেখানে মহাগঠবন্ধনের সম্ভাব্য আসন 70 থেকে 100। এই পরিসংখ্যান ইঙ্গিত দিচ্ছে যে ক্ষমতাসীন শিবির হয়তো সীমিত ব্যবধানে হলেও ফিরতে পারে ক্ষমতায়। তবে রাজনৈতিক বিশ্লেষকরা সতর্ক করছেন, বিহারের সামাজিক গঠন ও ভোটের গতিশীলতা প্রায়শই অগ্রাহ্য করছে নিঃশ্রমণ সমীক্ষা। বিশেষত গ্রামীণ আসন ও নারী ভোটারদের আচরণ মুহূর্তে বদলে দিতে পারে ফলাফল। এনডিএ এবার ঐক্যবদ্ধ লড়েছে, যেখানে রয়েছে বিজেপি, জনতা দল, লোক জনশক্তি পার্টি, হিন্দুস্তানি আওয়াম মোর্চা ও রাষ্ট্রীয় লোক মোর্চা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় এবং মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের প্রশাসনিক ইমেজ প্রধান ভরসা এনডিএর জন্য। মোদীর উন্নয়নমুখী প্রচারণা এবং কেন্দ্রীয় প্রকল্পগুলির সফলতা তুলে ধরা হয় প্রতিটি সভায়। অন্যদিকে মহাগঠবন্ধন নেতৃত্ব দিয়েছে তেজস্বী যাদব, যিনি প্রতিশ্রুতি দিয়েছেন কর্মসংস্থান, নারী নিরাপত্তা এবং দুর্নীতিমুক্ত প্রশাসনের। তাঁর প্রচারণা তরুণ ভোটারদের মধ্যে সাড়া ফেললেও দলীয় জোটের নীতি ও প্রার্থীপদ বন্টন নিয়ে অসন্তোষ প্রভাব ফেলতে পারে ভোটারদের ফলাফলে। অনুযায়ী 5টি আসনের বেশি পাবে না প্রশান্ত কিশোরের জনসুরত পার্টি। রাজনৈতিক বিশ্লেষণে দেখা যাচ্ছে, প্রশান্ত কিশোরের উন্নত ভিত্তিক প্রচারণা শহুরে মধ্যবিত্তদের কাছে গ্রহণযোগ্য হলেও দলীয় কাঠামোর দুর্বলতা ও গ্রামীণ স্তরে প্রভাবহীনতা সীমাবদ্ধ করেছে তাদের। বিহারের ভোটের গতি প্রকৃতিতে জাতিভিত্তিক সমীকরণ এখনো বড় ভূমিকা রাখে, যেখানে যাদব কর্মী, মুসলিম এবং দলিত ভোটই মুখ্য ফলাফল নির্ধারণে। তবে 2025 সালের প্রথমবার স্পষ্টভাবে দেখা যাচ্ছে নারী ভোটারদের উত্থান, যাদের ভোটের হার পুরুষদের প্রায় সমান। নীতিশ কুমারের সাইকেল প্রকল্প ও নারী স্বনির্ভরতা উদ্যোগ এনডিএ বাড়তি সুবিধা দিতে পারে বলে ধারণা রাজনৈতিক পর্যবেক্ষকদের। শুক্রবার ফলাফল নির্ধারণ করবে বিহারের রাজনীতি মোদী নীতিশের যুগে স্থিতিশীল উন্নয়নের পথে চলবে নাকি তেজস্বী যাদবের নেতৃত্বে শুরু হবে এক নতুন প্রজন্মের রাজনীতি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। গত ত্রিপুরা বন্ধের দিনে শান্তির বাজারে সহিংস ঘটনার পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। বৃহস্পতিবার এলাকা সফর করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তদের জন্য 3 লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণাও দেন মুখ্যমন্ত্রী। তবে ভবিষ্যতে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি রুখতে শান্তি সম্প্রীতি বজায় রাখার বার্তাও দেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। 20 অক্টোবর ত্রিপুরা বন্ধের দিন ধলাই জেলার শান্তির বাজারে ঘটে যাওয়া
সহিংসতা রাজ্যে সাম্প্রতিক সময় অন্যতম আলোচিত ঘটনা। কয়েক ঘন্টার মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়ে এলাকায়, যার ফলে ক্ষতিগ্রস্ত হয়ে একাধিক দোকানপাট ও ঘরবাড়ি। ঘটনা আহত হয়েছিলেন 12 জন, যাদের মধ্যে ছিলেন একজন সমষ্টি উন্নয়ন আধিকারিকও। ঘটনার এক পক্ষকালের পরে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে বর্তমানে। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও স্থানীয় নেতৃত্বের সক্রিয় ভূমিকার কারণে এলাকায় ফিরেছে শান্তি। ঘটনার পরপরই প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা পরিদর্শন করেন শান্তির বাজার এলাকা। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার নির্দেশে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে মত বিনিময় করে তাদের ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয় এবং আশ্বাস দেওয়া হয় পুনর্বাসনের। বৃহস্পতিবার শান্তির বাজারে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি কথা বলেন সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষের সঙ্গে। পরবর্তী সময়ে এই ঘটনায় সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত বাড়ি বা দোকানের জন্য 3 লক্ষ টাকা, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্তদের জন্য 1.5 লক্ষ টাকা এবং আংশিক ক্ষতিগ্রস্তদের জন্য 15,000 টাকা অনুদান নির্ধারিত করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এছাড়া আহতদের জন্য চিকিৎসা ও আর্থিক সহায়তা প্রদানে দেওয়া হয়েছে নির্দেশ। দ্রুত পুনর্বাসন কার্যক্রম শুরু করার নির্দেশ জারি করা হয়েছে জেলা ম্যাজিস্ট্রেটকে। শান্তির বাজার হলো ধলাই জেলার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। সহিংসতার কারণে স্থানীয় বাজারে কয়েকদিন ব্যবসায়ী কার্যক্রম স্থবির হয়ে পড়েছিল, যা ছোট ব্যবসায়ী এবং দিনমজুরদের উপর ফেলেছে প্রভাব। যদিও বর্তমানে বাজারে ক্রেতা বিক্রেতার উপস্থিতি বাড়ছে, তবু ক্ষতির আর্থিক প্রভাব কাটিয়ে উঠতে সময় লাগবে বলে মনে করছেন স্থানীয়রা। এই ধরনের ঘটনা স্থানীয় পর্যায়ে বিশ্বাস ও পারস্পরিক সহাবস্থানকে নড়বড়ে করে তোলে। এই ধরনের ঘটনা স্থানীয় পর্যায়ে বিশ্বাস ও পারস্পরিক সহাবস্থানকে নড়বড়ে তোলে বলে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এখন সবচেয়ে জরুরি হলো দীর্ঘমেয়াদী আস্থা পুনর্গঠন, যাতে ভবিষ্যতে এমন ঘটনা পুনরায় না ঘটে। প্রশাসনের দ্রুত ক্ষতিপূরণ প্রদান, ব্যবসায়ীদের সহায়তা ও স্থানীয় সমাজে সংলাপের উদ্যোগ ত্বরান্বিত করতে পারে এই প্রক্রিয়াকে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শান্তির বাজারে সহিংসতার পর আপাত দৃষ্টিতে শান্তি ফিরলেও প্রশাসনের সামনে চ্যালেঞ্জ হলো পুনর্বাসন, আস্থা পুনর্গঠন ও দীর্ঘমেয়াদী সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করা। ঘটনাটি রাজ্যের জন্য সতর্ক বার্তা হিসেবে কাজ করতে পারে, যাতে ভবিষ্যতে কোনো ইস্যুতে না হতে পারে এর পুনরাবৃত্তি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ধলাই জেলার উন্নয়নের ধারা নতুন মাত্রা যোগ হল বৃহস্পতিবার। কমলপুরে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ধলাই জেলায় মেডিকেল কলেজ স্থাপনের বিষয়টিতেও এদিন নিশ্চয়তা দিলেন মুখ্যমন্ত্রী। ত্রিপুরার পাহাড়ি জেলা ধলাই, যাকে একসময় দেখা হতো অবহেলিত ও পাশ্চাত্যপদ অঞ্চল হিসেবে, আজ এগিয়ে চলেছে উন্নয়নের নতুন অধ্যায় রচনার পথে। বৃহস্পতিবার কমলপুরে 15টি প্রকল্পের উদ্বোধন ও 2টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করে জেলার উন্নয়ন অভিযাত্রায় এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ চিহ্নিত করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ত্রিপুরা যখন এক নতুন যুগে প্রবেশ করেছে, যেখানে উন্নয়ন শুধু কাগজে নয়, বাস্তব রূপ পাচ্ছে মানুষের জীবনে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। কর্মসংস্থান, যোগাযোগ, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং পরিকাঠামো উন্নয়ন, এই 5টি খাতে সমন্বিতভাবে কাজ করছে সরকার বলে এদিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। ধলাই জেলায় একটি মেডিকেল কলেজ স্থাপনের সরকারের প্রতিবন্ধকতার কথাও এদিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। স্বাস্থ্য ব্যবস্থা যদি আমরা বলি, কিছুক্ষণ আগে এখানে বলা হয়েছে যে আমাদের যে এখানে ডিস্ট্রিক্ট হসপিটাল আছে, আমাদের কেন্দ্রীয় স্তরে আমাদেরকে সেইভাবে উৎসাহিত করার জন্য যা যা প্যারামিটার আছে সেইভাবে সেখানে কিন্তু আমরা সেটা করতে পেরেছি। এবং এই ডিস্ট্রিক্ট হসপিটালকে নিয়ে আমরা আগামী দিন, যেটা বারবার বলছি, এখানে একটা মেডিকেল কলেজ করার জন্য আমরা চিন্তা ভাবনা করছি। এবং যেহেতু আমরা চিন্তা ভাবনা করছি, সেটা নিশ্চিত আপনাদের সামনে আমি বলতে চাই সেটাও হবে। আমাদের গভর্নমেন্ট মেডিকেল কলেজে আমরা আগে কি দেখতাম যে সবাই যেহেতু অনেক বেশি পেশেন্ট, অনেক বেশি, আজকে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে তার প্রেশার আছে, তো বেডের সংখ্যা অনেক কম ছিল। ডাবল বেডের সংখ্যা এখন সেখানে করা হয়েছে। আগে ছিল মাত্র 727, সেই জায়গায় এখন 1413টা করা হয়েছে। আমি বারবার বলছি যে আমাদের কাছে সবকিছু থাকা সত্ত্বেও অনেক সময় দেখা যায় যে পরিচালনার ক্ষেত্রে অনেক সমস্যা হয়। এইমসের যিনি ডাইরেক্টর আছেন ডক্টর শ্রীনিবাস, ওনার সাথে আমি কথা বলেছিলাম, ওনার টিম এখানে এসছেন, ওনার সাথে মৌ আমাদের হয়েছে দিল্লিতে। আমি যখন গেলাম সেখানে গিয়ে মৌ করার পর এখন বিভিন্ন হসপিটালে ওনারা গেছেন, কিভাবে মানুষের পরিষেবা সুন্দরভাবে দেওয়া যায় তার জন্য সেই চেষ্টা আমরা করেছি। আপনারা সবাই জানেন
এর মধ্যে সিজা হসপিটাল আমাদের কাছে তাদের যে এক্সপার্টাইজ আমাদের কাছে এসেছিল এবং সেখানে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে আজকে 5টি কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে। স্বচ্ছতা এবং জবাবদিহিতা প্রশাসনের মূল স্তম্ভ। উন্নয়নের প্রতিটি ধাপে নিশ্চিত করা হচ্ছে জনগণের অংশগ্রহণ বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমাদের ত্রিপুরা সরকার ট্রান্সপারেন্সি যাতে প্রপার হয় এবং বিভিন্ন সময় আমরা দেখেছি যে হার্ড কপি বা কাগজের মাধ্যমে যে এতদিন ধরে অফিস চলে আসছিল তার থেকে আমরা মুক্তি পেয়েছি এখন, এবং তার সিকিউরিটির থেকে আরম্ভ করে জায়গার যে সমস্যা হতো সেই জায়গায় আজকে ত্রিস্তরীয় পঞ্চায়েত পর্যন্ত, ক্যাবিনেট থেকে স্টেট, ডিস্ট্রিক্ট এবং আমাদের যে ব্লক সেই জায়গায় ত্রিস্তরীয় পঞ্চায়েত পর্যন্ত অফিস হয়েছে। এতে করে কাজের গতিও বেড়েছে, মানুষের সুবিধা হয়েছে, এক লঘিমায় কাজ হয়ে যাচ্ছে। তো সেই কাজটা আমরা করছি। আমাদের যে ক্যাবিনেট আছে সেই ক্যাবিনেটের মধ্যেও আগে আমরা যারা মন্ত্রীরা ছিলাম সেখানে কাগজের ফাইল নিয়ে কথা বলতো, এখন সেখানে সেই যে আমাদের অফিস হয়েছে, ক্যাবিনেট সিস্টেম হয়েছে আমাদের। বন্ধুগণ, আমার সরকার পোর্টাল সমস্ত গ্রামে গঞ্জে শুরু হয়েছে। প্রতি সপ্তাহে ভিলেজ ওয়ার্কিং ভিলেজ যে কার্যক্রম, এতে করে সর্বভারতীয় স্তরে সরকারি পরিসংখ্যান অনুযায়ী 2024-25 অর্থ বছরে 153 কোটি টাকা ব্যয়ে 44টি নতুন স্কুল নির্মাণ এবং 80.87 কোটি টাকায় আরো 44টি স্কুল সংস্কার করা হয়েছে। পরবর্তী অর্থ বছর অর্থাৎ 2025-26 সালে আরো 30টি স্কুল স্থাপনে 264 কোটি টাকা এবং সংস্কারে 151 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ত্রিপুরার উন্নয়ন পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে রয়েছে অবকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্য, যার দৃশ্যমান অগ্রগতি প্রতিফলন ঘটাচ্ছে রাজ্যের সামগ্রিক সামাজিক অর্থনৈতিক পরিবর্তনের। পরিকল্পিতভাবে এই ধারাবাহিকতা বজায় রাখলে আগামী দিনে উত্তর পূর্ব ভারতের অন্যতম সফল উন্নয়ন মডেল হিসেবে আত্মপ্রকাশ করতে পারে ত্রিপুরা বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বৃহস্পতিবার কমলপুরে মোট 260 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যে মাছের উৎপাদন ঘাটতি পূরণে বিশেষভাবে উদ্যোগী সরকার। পরিত্যক্ত জলাশয় পুনরুজ্জীবিত করে স্বনির্ভর ত্রিপুরা গড়ার লক্ষ্যে রাজ্যভিত্তিক মৎস্য আলোচনা সভায় রূপরেখা দিলেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। ত্রিপুরার মানুষ মাছপ্রেমী, অথচ রাজ্যে মাছের যোগান এখনো চাহিদার তুলনায় কম। এই বাস্তবতা বদলাতে এবার বড় পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। বৃহস্পতিবার আগরতলার গোর্খাবস্তির মৎস্য অধিকর্তার কার্যালয়ে রাজ্যভিত্তিক আলোচনা সভায় সেই পরিকল্পনার দিক নির্দেশ দিলেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। সভায় উপস্থিত ছিলেন রাজ্যের সব জেলার মৎস্য আধিকারিকরা। ত্রিপুরার প্রতিটি পরিত্যক্ত জলাশয়কে নতুন করে প্রাণবন্ত করে রাজ্যে মাছের চাহিদা পূরণ করার লক্ষ্য বলে এদিন জানিয়েছেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। এদিনের বৈঠকে ঘাটতি পূরণে প্রধানমন্ত্রী মৎস্য উন্নয়ন যোজনার সার্থক বাস্তবায়ন, 2025-26 অর্থ বছরের বাজেট ইউটিলাইজেশন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। এই বিষয়ে কি আলোচনা করা হবে? আজকে ফিশারি ডিপার্টমেন্টের আমাদের স্টেট লেভেল সেকেন্ড রাউন্ড রিভিউ মিটিং হচ্ছে। এটা আমাদের কন্টিনিউয়াস একটা প্রোগ্রাম, রুটিন প্রোগ্রাম। তো আমাদের আজকের এই রিভিউ মিটিংয়ে আমরা গত 6 মাসে অর্থাৎ এই 2025-26 ফিনান্সিয়াল অর্থ বছরে আমরা শুরুতে যে টার্গেট নিয়েছিলাম বা আমাদের যে বাজেট বরাদ্দ হয়েছে তার কতটা আমরা অ্যাচিভ করতে পেরেছি, ফান্ড ইউটিলাইজেশন কি লেভেলের হয়েছে, আমাদের যে সমস্ত স্কিমগুলি আমরা হাতে নিয়েছি তার ইমপ্লিমেন্টেশন কতদূর হয়েছে, সমস্ত বিষয়ের উপর আমাদের আলোচনা হবে। তার পাশাপাশি নেক্সট আগামী 3-4 মাস আমাদের আরও কি কি অ্যাক্টিভিটিস করতে হবে, বিশেষ করে এই রাজ্যে গরিব অংশের মানুষ যারা আছেন বা গ্রামের যারা কৃষক আছেন, ফিশারি ডিপার্টমেন্টের মাধ্যমে তাদেরকে কিভাবে আর্থিকভাবে স্বাবলম্বী করা যায়, এই বিষয়ের উপর নিয়ে আমরা আরও বেশি উন্নয়নমূলক কাজ মানুষের কাছে পৌঁছে দিতে পারি। তার সাথে সাথে আমাদের যে বাজেট বরাদ্দ রয়েছে, ইভেন সেন্ট্রাল ফ্ল্যাগশিপ প্রোগ্রাম যেগুলি রয়েছে সবগুলির ক্ষেত্রেই যাতে আমরা 100% স্যাচুরেশন মোডে নিয়ে আসতে পারি, এটাই আমাদের টার্গেট। রাজ্যে বছরে মাছের চাহিদা প্রায় 1,17,000 মেট্রিক টন, কিন্তু উৎপাদন হচ্ছে মাত্র 86,000 মেট্রিক টন। ফলে পশ্চিমবঙ্গ ও অন্ধ্রপ্রদেশ থেকে মাছ আমদানি করতে হচ্ছে ঘাটতি পূরণে। এই বিষয়টাকে গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। বর্তমানে
রাজ্যের গোমতী, সিপাহীজলা ও ধলাই জেলা মৎস্য উৎপাদনে সবচেয়ে এগিয়ে। ধলাইয়ের মতো পাহাড়ি অঞ্চলেও মাছ চাষে আগ্রহ বাড়ছে। এই জেলাগুলিকে মডেল জেলা হিসেবে তৈরি করে অন্যান্য অঞ্চলে চাষের প্রসার ঘটানোর পরিকল্পনা নিয়েছে দপ্তর, জানিয়েছেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। আমাদের রাজ্যে অনেক বেশি আছে, সেই জায়গাতে আমাদের যোগান কিছুটা কম আছে, তবে আমরা প্রতি বছর চেষ্টা করছি আমাদের প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনার মাধ্যমেও আমরা প্রচুর নিউ পন্ড ক্রিয়েট করেছি। এই বছর আমাদের টার্গেট রয়েছে আমরা ইউটিলাইজ ওয়াটার বডি বা পরিত্যক্ত জলাশয় যেগুলি রয়েছে এগুলিকে আমরা সংস্কার করে মাছ চাষের উপযোগী তৈরি করব। তো আমাদের পর্যায়ে প্রক্রিয়া চলছে, আমরা খুব দ্রুতভাবে চেষ্টা করছি যাতে এই গ্যাপটা ফিল আপ করতে পারি। তবে অ্যাজ অফ নাও এখন আমাদের গ্যাপ আছে, আমরা হার্ড অ্যান্ড সোল ট্রাই করছি যাদের থেকে। এই মুহূর্তে আমাদের গোমতী জেলা সারপ্লাস রয়েছে, সিপাহীজলাতে আমাদের ভালো প্রোডাকশন আছে, ধলাই আমাদের অনেক ভালো প্রোডাকশন আছে। এই তিনটা জেলা কিন্তু আমাদের টপ পজিশনে রয়েছে ফর ফিশ প্রোডাকশন। বাকি জেলাগুলিও করছে কিন্তু কম্পারেটিভ একটু। মোট চাহিদা কত এবং কত উৎপাদন? দেখুন, মোট চাহিদা আমাদের এই মুহূর্তে রয়েছে 1,17,000 মেট্রিক টন অ্যাজ পার ফিশারি ডিপার্টমেন্ট ডেটা। সেই জায়গাতে আমাদের লাস্ট এক বছর আগে পর্যন্ত আমাদের প্রায় 85,000 মেট্রিক টনের উৎপাদন ছিল। এটা আজকের দিনে যদি আমরা দেখি সেটা হয়তো বা 86 বা 86,000, কিন্তু তারপরে আমাদের গ্যাপ থেকে বাংলাদেশ থেকে বর্তমান মাছ কম আসে। আমাদের ত্রিপুরাতে অনেক লোকাল মাছ উৎপাদন হচ্ছে। এছাড়া আমাদের দেশে বিশেষ করে পশ্চিমবঙ্গ থেকে মাছ আসছে বা অন্ধ্রপ্রদেশ থেকেও মাছ আসছে। 2025-26 অর্থ বছরে মৎস্য চাষে বরাদ্দ তহবিলের সঠিক ব্যবহার, প্রকল্প বাস্তবায়নের গতি ও কেন্দ্রীয় ফ্ল্যাগশিপ প্রোগ্রামগুলির অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে রাজ্যভিত্তিক এই বৈঠকে। রাজ্যের বিভিন্ন ধরনের ফার্মের সঙ্গে যুক্ত মানুষ কিভাবে সরকারি সহায়তা পেতে পারেন তা নিয়েও বিশদ আলোচনা হয় এই দিনের বৈঠকে। আগামী কয়েক বছরের মধ্যে রাজ্যের মাছের উৎপাদন ঘাটতি মেটানোর বিষয়টিতে গুরুত্ব দিয়েছে স্বয়ং মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তি এবং অর্থনৈতিক সহায়তার জোরে রাজ্যকে মৎস্য স্বনির্ভর ত্রিপুরা হিসেবে গড়ে তোলার উপর দেওয়া হয়েছে গুরুত্ব। ত্রিপুরার 90% উপর মানুষ যেখানে মৎস্যভোজী, তাই মাছ শুধু খাদ্য নয়, ত্রিপুরার সংস্কৃতির একটা অংশ। ত্রিপুরা বিশেষ করে গ্রামীণ অর্থনীতিকে সুসংহত করতেও বিশেষ ভূমিকা পালন করতে পারে মৎস্য উৎপাদন। ব্যুরো রিপোর্ট, নিউজ। ফেব্রুয়ারির আগে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। একই দিনে অনুষ্ঠিত হবে জুলাই শরৎ বিষয়ক গণভোট। চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে সরকারের এই সিদ্ধান্তকে দেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক কাঠামোর জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী ও টেকসই করতে এই দুটি গুরুত্বপূর্ণ ভোট একসঙ্গে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার বিকেলে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জানিয়েছেন মোহাম্মদ ইউনূস। আমাদের আরেকটি গুরু দায়িত্ব হচ্ছে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান। আমি ঘোষণা করেছি যে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচন উৎসব মুখর, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য আমরা সব প্রস্তুতি গ্রহণ করছি। আমাদের উপর অর্পিত দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। প্রিয় দেশবাসী, রাষ্ট্র কাঠামো সংস্কারের প্রস্তাব তৈরির লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশন নিরলসভাবে গত প্রায় 9 মাস ধরে কাজ করেছে। এদিকে বাংলাদেশের রাজনীতিতে উত্তেজনা আরও বেড়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার রায়ের তারিখ ঘোষণার পর। ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জানায় আগামী 17 নভেম্বর সোমবার ঘোষণা করা হবে এই মামলার রায়। সরকারি আইনজীবীরা হাসিনার বিরুদ্ধে 5টি গুরুতর অভিযোগ এনেছেন, যার মধ্যে রয়েছে খুন, অপরাধ প্রতিরোধে ব্যর্থতা এবং মানবতা বিরোধী অপরাধ। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আবেদন করেছেন সরকারি আইনজীবীরা। এদিকে এসব অভিযোগ রাজনৈতিক এবং ট্রাইব্যুনাল নিরপেক্ষ নয় বলে দাবি করেছেন শেখ হাসিনা। আমাকে রাজনৈতিকভাবে নির্মূল করার জন্যই এই মামলাগুলো সাজানো হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রায় ঘোষণার আগে থেকেই দেশে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। বৃহস্পতিবার দুপুরে ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে অবস্থিত আওয়ামী লীগের সদর দপ্তরে অগ্নিসংযোগ করে এক দল বিক্ষোভকারী। বর্তমানে
আওয়ামী লীগ নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন হিসেবে ঘোষিত বাংলাদেশে। সরকারি সূত্রে জানা গেছে, সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঢাকা, চট্টগ্রাম ও সিলেট সহ প্রধান শহরগুলোতে চলছে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ টহল। বিমানবন্দর, টেলিভিশন কেন্দ্র এবং সরকারি ভবনে চালানো হচ্ছে কঠোর নজরদারি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ইউনূস সরকারের সাধারণ নির্বাচনের এই ঘোষণা এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে বাংলাদেশের রাজনীতিতে। তবে শেখ হাসিনার বিচার ও রাজনৈতিক অস্থিরতা জটিল করে তুলতে পারে পরিস্থিতিকে। বাংলাদেশ কি সত্যি গণতান্ত্রিক পুনর্জাগরণের পথে এগোবে, নাকি নতুন এক রাজনৈতিক সংঘাতের মুখে পড়বে, তা নিয়ে সন্দিহান আন্তর্জাতিক মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এই ধরনের কার্যক্রম শিশুদের কৌতূহল, অনুসন্ধিৎসা ও সৃজনশীল চিন্তাকে জাগ্রত করে, পাশাপাশি গড়ে তোলে বাস্তব জীবনের সমস্যা সমাধানে বিজ্ঞানকে কাজে লাগানোর মানসিকতা। ভবিষ্যতের উদ্ভাবনী প্রজন্ম তৈরির ভিত্তি স্থাপন করে এই বিজ্ঞান প্রদর্শনীগুলোই। বৃহস্পতিবার উমাকান্ত ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এমনই একটি প্রদর্শনী, যেখানে অংশ নেয় বিদ্যালয়ের কঞ্চিকাচারা। বর্তমান যুগ প্রযুক্তি ও বিজ্ঞানের দ্রুত বিকাশের যুগ। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে ছোটবেলা থেকেই তাদের বিজ্ঞান মনস্ক করে তোলা জরুরি আগামী প্রজন্মকে। এই প্রেক্ষাপটে বিদ্যালয় স্তরীয় বাল বিজ্ঞানী প্রদর্শনী বা অনুরূপ বিজ্ঞান কার্যক্রম শিশুদের মানসিক বিকাশ ও চিন্তা শক্তি পালন করে গুরুত্বপূর্ণ ভূমিকা। বৃহস্পতিবার একদিনে বিদ্যালয় স্তরীয় বাল বিজ্ঞানী প্রদর্শনীর আয়োজন করা হয় উমাকান্ত একাডেমি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে। এই প্রদর্শনীতে মোট 50টি মডেলে অংশগ্রহণ করে মোট 100 জন ছাত্রছাত্রী এবং কচিকাচারা। অর্থাৎ ছাত্রছাত্রীর মধ্যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি এবং নতুন নতুন আবিষ্কার যেটা তাদের মধ্যে থাকবে এবং চিন্তা ভাবনা বা উদ্ভাবনী শক্তি এগুলো তাদের মধ্যে বিকশিত হবে। সেখান থেকে যারা আগামী প্রজন্ম তারা ভাবি ভারতবর্ষের সব জায়গায় তারা বলতে দেবে এবং সেই উদ্দেশ্যে কিন্তু এখানে প্রায় 50টি মডেল এখানে আজকে যারা বালবৈজ্ঞানিক যারা আছেন তারা প্রদর্শন করবে। তার জন্য আমরা এসেছি, আমরা খুব খুশি যে বাচ্চাগুলি তাদের চিন্তা ভাবনাকে তারা তুলে ধরবে এবং যারা এখান থেকে 1 থেকে 5 পর্যন্ত অর্থাৎ 5টি ভালো মডেল যারা বালবৈজ্ঞানিকরা তৈরি করেছেন, সেখান থেকে আমরা যুব উৎসব এবং বিজ্ঞান মেলা আমাদের পশ্চিম জেলা ভিত্তিক আগামী রবিবার দিন সূর্যমণিনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত তুলে ধরবে। বিদ্যালয় স্তরে বিজ্ঞান প্রদর্শনীগুলো পর্যবেক্ষণ ক্ষমতা এবং যুক্তি নির্ভর চিন্তার বীজ বপন করে শিশুদের মধ্যে হাতে কলমে বিজ্ঞান প্রকল্প তৈরি করার মাধ্যমে কিভাবে বিজ্ঞান তত্ত্বকে বাস্তব জীবনে প্রয়োগ করা যায় তা শিখতে পারে ভবিষ্যৎ প্রজন্ম। এভাবে শুধুমাত্র মুখস্থ বিদ্যার বাইরে গিয়ে বিজ্ঞানকে অভিজ্ঞতার মাধ্যমে উপলব্ধি করতে পারে তারা। বিশেষজ্ঞদের মতে এমন প্রদর্শনীগুলো আত্মবিশ্বাস ও দলগত কাজের মানসিকতা বাড়ায় শিশুদের মধ্যে। একই সঙ্গে এই ধরনের কার্যক্রম অংশ নেওয়া শিশুরা প্রযুক্তি ও উদ্ভাবনের দিকেও আগ্রহী হয়ে ওঠে, যা পরবর্তীকালে সহায়ক হবে দেশের বিজ্ঞান ভিত্তিক উন্নয়নে। এই বিদ্যালয়ে যারা কচিকাচারা এই ধরনের তাদের যে চিন্তা ভাবনা, তাদের যে কিউরিসিটি আরো বাড়বে এবং শুধু এই বিদ্যালয় নয়, আরো আমাদের যে 680টি স্কুল আছে প্রত্যেকটি বিদ্যালয়ে যেন এরকম বিজ্ঞান মেলা হয় এবং তার দেখে তারা অনুপ্রাণিত হবে। সেই উদ্দেশ্যে নিয়ে কিন্তু আজকে উমাকান্ত স্কুলে স্কুলে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। অনেকেই থাকতে পারে অত্যন্ত আনন্দিত। পরিশত ছোট হলেও ব্যাপ্তি বিশাল, অর্থাৎ বিদ্যালয় স্তরীয় বিজ্ঞান প্রদর্শনী কেবল একটি একদিনের অনুষ্ঠান নয়, বরং শিশুদের মধ্যে বিজ্ঞান প্রেম, যুক্তিবোধ ও উদ্ভাবনী মানসিকতা গড়ে তোলার এক চলমান প্রক্রিয়া হবে এই ধরনের কার্যক্রম। আগামী দিনের বিজ্ঞানী, প্রকৌশলী ও উদ্ভাবক যারা সমাজকে এগিয়ে নিয়ে যাবে উন্নয়নের শিখরে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেট দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাও পর্দায়। নমস্কার, শুভরাত্রি।
মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। राज्य में मछली उत्पादन की कमी को पूरा करने के लिए सरकार विशेष पहल करी है। मत्स्य पालन मंत्री सुधांशु दास ने राज्यव्यापी मत्स्य पालन चर्चा बैठक में परित्यक्त जल निकायों को पुनर्जीवित करते हुए आत्मनिर्भर त्रिपुरा बनाने की योजना की रूपरेखा प्रस्तुत की। त्रिपुरा के लोग मछली प्रेमी है, लेकिन राज्य में मछली की आपूर्ति अभी भी मांग से कम है। राज्य सरकार इस वास्तविकता को बदलने के लिए बड़े कदम उठा रही है। गुरुवार को मत्स्य पालन मंत्री सुधांशु दास ने अगरतला के गोरखाबस्ती स्थित मत्स्य पालन निदेशक कार्यालय में राज्यव्यापी चर्चा बैठक में इस योजना के लिए दिशा निर्देश दिए। बैठक में राज्य के सभी जिलों से मत्स्य पालन अधिकारियों ने भाग लिया। मत्स्य पालन मंत्री सुधांशु दास ने आज कहा कि हमारा लक्ष्य त्रिपुरा के हर परित्यक्त जल निकाय को पुनर्जीवित करना और राज्य में मछली की मांग को पूरा करना है। मत्स्य पालन मंत्री सुधांशु दास ने बताया कि आज की बैठक में घाटे की पूर्ति हेतु प्रधानमंत्री मत्स्य पालन उन्नयन योजना के सफल कार्यान्वयन, वित्तीय वर्ष 2025-26 के लिए बजट उपयोग आदि पर चर्चा किया गया। আজকে ফিশারি ডিপার্টমেন্টের আমাদের স্টেট লেভেল সেকেন্ড রাউন্ড রিভিউ মিটিং হচ্ছে। এটা আমাদের কন্টিনিউয়াস একটা প্রোগ্রাম, রুটিন প্রোগ্রাম। আমাদের আজকের এই রিভিউ মিটিংয়ে আমরা গত 6 মাসে অর্থাৎ এই 2025-26 ফিনান্সিয়াল অর্থ বছরে আমরা শুরুতে যে টার্গেট নিয়েছিলাম বা আমাদের যে বাজেট বরাদ্দ হয়েছে তার কতটা আমরা অ্যাচিভ করতে পেরেছি, ফান্ড ইউটিলাইজেশন কি লেভেলে হয়েছে, আমাদের যে সমস্ত স্কিমগুলি আমরা হাতে নিয়েছি তার ইমপ্লিমেন্টেশন কতদূর হয়েছে, সমস্ত বিষয়ের উপর আমাদের আলোচনা হবে। তার পাশাপাশি নেক্সট আগামী 3-4 মাস আমাদের আরও কী কী অ্যাক্টিভিটিস করতে হবে, বিশেষ করে এই রাজ্যে গরিব অংশের মানুষ যারা আছেন বা গ্রামের যারা কৃষক আছেন, ফিশারি ডিপার্টমেন্টের মাধ্যমে তাদেরকে কীভাবে আর্থিকভাবে স্বাবলম্বী করা যায়, এই বিষয়ের উপর নিয়ে আমরা আরও বেশি উন্নয়নমূলক কাজ মানুষের কাছে পৌঁছে দিতে পারি। তার সাথে সাথে আমাদের যে বাজেট বরাদ্দ রয়েছে, ইভেন সেন্ট্রাল ফ্ল্যাগশিপ প্রোগ্রাম যেগুলি রয়েছে সবগুলির ক্ষেত্রেই যাতে আমরা 100% सैचुरेशन मोडे নিয়ে আসতে পারি, এটাই আমাদের টার্গেট। राज्य में मछली की वार्षिक मांग लगभग 1,17,000 मीट्रिक टन है, लेकिन उत्पादन केवल 86,000 मीट्रिक टन का ही हो रहा है। परिणाम स्वरूप घाटे की पूर्ति के लिए पश्चिम बंगाल और आंध्र प्रदेश से मछलियां आयात की जा रही है। राज्य सरकार इस मुद्दे को महत्व दे रही है। वर्तमान में राज्य में गोमती, सिपाहीजला और धौलाई जिला मछली उत्पादन में अग्रणी है। धौलाई जिला पहाड़ी क्षेत्र में भी मछली पालन में रुचि बढ़ा रही है। मत्स्य पालन मंत्री सुधांशु दास ने बताया कि विभाग ने इन जिलों में आदर्श जिला बनाकर अन्य क्षेत्रों में भी मछली पालन का विस्तार करने की योजना बनाई है। রাজ্যে অনেক বেশি মাছের সেই জায়গাতে আমাদের যোগান কিছুটা কম আছে, তবে আমরা প্রতি বছর চেষ্টা করছি আমাদের প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনার মাধ্যমেও আমরা প্রচুর নিউ পন্ড ক্রিয়েট করেছি। এই বছর আমাদের টার্গেট রয়েছে আমরা আনইউটিলাইজ ওয়াটার বডি বা পরিত্যক্ত জলাশয় যেগুলি রয়েছে এগুলিকে আমরা সংস্কার করে মাছ চাষের উপযোগী তৈরি করব। তো আমাদের পর্যায় প্রক্রিয়া চলছে, আমরা খুব দ্রুতভাবে চেষ্টা করছি যাতে এই গ্যাপটা ফিল আপ করতে পারি। তবে অ্যাজ অফ নাও এখন আমাদের গ্যাপ আছে, আমরা হার্ড অ্যান্ড সোল ট্রাই করছি যাদের থেকে। এই মুহূর্তে আমাদের গোমতী জেলার সারপ্লাস রয়েছে, সিপাহীজলাতে আমাদের ভালো প্রোডাকশন আছে, ধলাইয়ে আমাদের অনেক ভালো প্রোডাকশন আছে। এই 3টা জেলা কিন্তু আমাদের টপ পজিশনে রয়েছে ফর ফিশ প্রোডাকশন। বাকি জেলাগুলিও করছে কিন্তু কম্পারেটিভলি একটু কম। মোট চাহিদা কত এবং কত উৎপাদন? দেখুন, মোট চাহিদা আমাদের এই মুহূর্তে রয়েছে 1,17,000 মেট্রিক টন অ্যাজ পার ফিশারি ডিপার্টমেন্ট ডেটা। সেই জায়গাতে আমাদের লাস্ট 1 বছর আগে পর্যন্ত আমাদের প্রায় 85,000 মেট্রিক টনের উৎপাদন ছিল। এটা আজকের দ্বিতীয় যদি আমরা দেখি সেটা হয়তো বা 86 বা 86,500 হবে, কিন্তু তারপরেও আমাদের গ্যাপ থেকে যায়। বাংলাদেশ থেকে বর্তমানে মাছ আসছে কম আসে, আমাদের ত্রিপুরাতে অনেক লোকাল মাছ উৎপাদন হচ্ছে। এছাড়া আমাদের দেশে বিশেষ করে পশ্চিমবঙ্গ থেকে মাছ আসছে বা অন্ধ্রপ্রদেশ থেকেও মাছ আসছে। इस राज्यवार बैठक में वित्तीय वर्ष 2025-26 में मछली पालन के लिए आवंटित धनराशि के समुचित उपयोग, परियोजना कार्यान्वयन की गति और केंद्रीय प्रमुख कार्यक्रमों की प्रगति की समीक्षा की गई। राज्य में विभिन्न प्रक्रिया के
कृषि कार्यों से जुड़े आम लोगों को सरकारी सहायता कैसे मिल सकती है, इस पर भी आज की बैठक में विस्तार से चर्चा किया गया। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने स्वयं अगले कुछ वर्षों में राज्य के मछली उत्पादन घाटे को पूरा करने पर जोर दिया है। प्रशिक्षण, आधुनिक तकनीक और वित्तीय सहायता के माध्यम से राज्य को मछली पालन पर निर्भर त्रिपुरा के रूप में विकसित करने पर जोर दिया जा रहा है। त्रिपुरा के 99% से ज्यादा आम लोग मछली खाते हैं, इसलिए मछली न केवल भोजन है बल्कि त्रिपुरा की संस्कृति का भी हिस्सा है। इसीलिए मछली उत्पादन त्रिपुरा की अर्थव्यवस्था, विशेषकर ग्रामीण अर्थव्यवस्था को मजबूत करने में विशेष भूमिका निभा सकती है। ब्यूरो रिपोर्ट, न्यूज नाउ। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরা। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই লংতরাই লংতরাই। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। 2025 के बिहार विधानसभा चुनाव के 2 चरणों में भारी मतदान देखने को मिला। शुक्रवार यानी 14 नवंबर को नतीजे घोषित किए जाएंगे, जिसके बाद राजनीतिक सरगर्मी बढ़ सकती है। एग्जिट पोल में एनडीए आगे है, लेकिन महागठबंधन भी उम्मीद नहीं छोड़ रही है। बिहार विधानसभा चुनाव की 243 सीट पर 2 चरणों का मतदान 11 नवंबर को समाप्त हो गया। यह चुनाव न केवल सत्ता परिवर्तन है, बल्कि बिहार के राजनीतिक मानचित्र पर एक नया समीकरण बनाने की संभावना भी पैदा कर सकती है। पहले चरण में 65.08% और दूसरे चरण में 68.76% मतदान हुआ, जो मतदान में भागीदारी का एक नया रिकॉर्ड है। विशेषज्ञों के अनुसार इतना अधिक मतदान 2 विरोधी संदेश दे सकता है, या तो एनडीए में जनता का विश्वास या तो बदलाव के लिए एक धीमी जन आंदोलन। विभिन्न एग्जिट पोल्स के अनुसार एनडीए को 130 से 167 सीटें मिल सकती है, जबकि महागठबंधन को 70 से 100 सीटें मिलने की संभावना है। यह आंकड़े बताते हैं कि सत्तारूढ़ खेमा सत्ता में वापसी कर सकता है, भले ही मामूली अंतर से। हालांकि राजनीतिक विश्लेषक चेतावनी दे रहे हैं कि एग्जिट पोल अक्सर बिहार की सामाजिक संरचना और मतदान की गतिशीलता को नजरअंदाज कर देते हैं, खासकर ग्रामीण सीटें और महिला मतदाताओं का व्यवहार अंतिम समय में नतीजे बदल सकते हैं। एनडीए इस बार एकजुट होकर चुनाव लड़ रहा है। बीजेपी, जनता दल, लोक जनशक्ति पार्टी, हिंदुस्तान आवामी मोर्चा और राष्ट्रीय लोक मोर्चा के साथ प्रधानमंत्री नरेंद्र मोदी की लोकप्रियता और मुख्यमंत्री नीतीश कुमार की प्रशासनिक छवि एनडीए की मुख्य उम्मीदवार है। मोदी के विकासोन्मुख अभियान और केंद्रीय परियोजना की सफलता को हर सभा में रेखांकित किया जाता है। दूसरी ओर महागठबंधन तेजस्वी यादव कर रही है, जिन्होंने रोजगार, महिला सुरक्षा और भ्रष्टाचार मुख्य शासन का वादा किया है। यद्यपि उनका अभियान युवा मतदाताओं को प्रभावित कर सकता है, लेकिन पार्टी गठबंधन की नीतियों और उम्मीदवारों के आवंटन से असंतुष्टि चुनावी के नतीजों को प्रभावित कर सकता है। एग्जिट पोल बताते हैं कि प्रशांत किशोर की जन सूरज पार्टी को 5 से ज्यादा सीटें नहीं मिलेगी। राजनीतिक विश्लेषकों से पता चलता है कि प्रशांत किशोर का विकासोन्मुख अभियान शहरी मध्यम वर्ग को स्वीकार्य हो सकती है, लेकिन पार्टी संरचना की कमजोरी और ग्रामीण स्तर पर इसके प्रभाव की कमी ने इसका प्रभाव सीमित रखा है। जाति आधारित समीकरण अभी भी बिहार के वोटों की गतिशीलता में एक प्रमुख भूमिका निभाते हैं, जहां यादव, कुमार, मुस्लिम और दलित वोट महत्वपूर्ण है, जो नीतियों को निर्धारित करते हैं। हालांकि 2025 में पहली बार महिला मतदाताओं की संख्या में वृद्धि स्पष्ट रूप से देखने को मिली है और उसका वोट प्रतिशत
पुरुषों के लगभग बराबर हो गई है। राजनीतिक पर्यवेक्षकों का मानना है कि नीतीश कुमार की साइकिल परियोजना और महिलाओं की आत्मनिर्भरता की पहल एनडीए को अतिरिक्त बढ़ावा दिला सकती है। शुक्रवार को नतीजे तय करेंगे कि मोदी नीतीश युग में बिहार की राजनीति स्थिर विकास के पथ पर आगे बढ़ेगी या तेजस्वी यादव के नेतृत्व में राजनीति की एक नई पीढ़ी की शुरुआत करेगी। ब्यूरो रिपोर्ट, न्यूज़ नाउ। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। पिछले त्रिपुरा बंद के दिन शांति बाजार में हुई हिंसक घटना के बाद स्थिरता धीरे धीरे सामान्य हो रही है। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने गुरुवार को इलाके का दौरा किया। मुख्यमंत्री ने सबसे ज्यादा प्रभावित लोगों के लिए 3 लाख रुपए के मुआवजे की भी घोषणा की। 23 अक्टूबर को त्रिपुरा बंद के दिन धौलाई जिले के शांति बाजार में हुई हिंसा हाल के दिनों में राज्य की सबसे बड़ी चर्चा का घटना बन चुका है। कुछ ही घंटे में हिंसा इलाके में फैल गई और कई दुकानों और घरों को नुकसान पहुंचा। घटना में एक सामुदायिक विकास अधिकारी समेत 12 लोग घायल हो गए। घटना के बाद स्थिति अब काफी हद तक नियंत्रण में है। प्रशासन के तीव्र हस्तक्षेप और स्थानीय नेतृत्व की सक्रिय भूमिका के कारण इलाके में शांति लौट आई है। घटना के तुरंत बाद प्रशासन के उच्च पदस्थ अधिकारियों ने शांति बाजार इलाके का दौरा किया। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह के निर्देश पर प्रभावित व्यापारियों के साथ विचार विमर्श करके और पुनर्वास का आश्वासन देकर नुकसान का आकलन किया गया। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने गुरुवार को शांति बाजार के प्रभावित इलाकों का दौरा किया। उन्होंने इलाके में आम लोगों से बात की। बाद में मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने कहा कि पूरी तरह से क्षतिग्रस्त घरों या दुकानों के लिए 3 लाख रुपए, गंभीर रूप से क्षतिग्रस्त घरों या दुकानों के लिए 1.5 लाख रुपए और आंशिक रूप से क्षतिग्रस्त घरों या दुकानों के लिए 15,000 रुपए का अनुदान देने का निर्णय लिया गया है। इसके अलावा घायलों को चिकित्सा और वित्तीय सहायता प्रदान करने के निर्देश दिए गए हैं। जिला मजिस्ट्रेट को पुनर्वास गतिविधियां शीघ्र शुरू करने के निर्देश दिए गए हैं। शांति बाजार धौलाई जिले का एक महत्वपूर्ण व्यवसायिक केंद्र है। हिंसा के कारण स्थानीय बाजार में कुछ दिनों तक व्यवसायिक गतिविधियां ठप हो गई थी, जिससे छोटे व्यापारी और दिहाड़ी मजदूर प्रभावित हुए थे। हालांकि बाजार में खरीदारों और विक्रेताओं की उपस्थिति बढ़ रही है, लेकिन स्थानीय लोगों का मानना है कि इस नुकसान के वित्तीय प्रभाव से उभरने में कुछ समय लगेगा। डॉक्टर मानिक शाह ने कहा कि ऐसी घटनाएं स्थानीय स्तर पर विश्वास और आपसी सहावस्था को कमजोर करती है। अब सबसे जरूरी काम दीर्घकालिक विश्वास का पुनर्निर्माण करना है ताकि भविष्य में ऐसी घटनाएं दोबारा न हो। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने आज कहा कि प्रशासन द्वारा शीघ्र मुआवजा, व्यापारियों को सहायता और स्थानीय समुदाय में संवाद की पहल इस प्रक्रिया को तेज कर सकती है। हालांकि शांति बाजार में हिंसा के बाद शांति लौट आई है, लेकिन प्रशासन के सामने चुनौतियां पुनर्वास, विश्वास का पुनर्निर्माण और दीर्घकालिक सामाजिक स्थिति सुनिश्चित करने की है। यह घटना राज्य के लिए एक चेतावनी के रूप में काम कर सकती है ताकि भविष्य में ऐसी घटनाएं दोबारा न हो। ब्यूरो रिपोर्ट, न्यूज़ नाउ।
আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হর সিঞ্জিনি, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। রাজধানীর ললিতকলা আকাদেমির প্রেক্ষাগৃহে বৃহস্পতিবার শুরু হয়েছে কালার্স আয়োজিত বচপন শীর্ষক চিত্র প্রদর্শনীর 2য় বর্ষের আয়োজন। আগামী 17 নভেম্বর পর্যন্ত চলবে এই প্রদর্শনী। উদীয়মান তরুণ চিত্রশিল্পীদের সৃষ্টিকর্মে সাজানো এই প্রদর্শনীতে রাজ্যের 150 জন নবীন শিল্পীকে সংবর্ধনা জানানো হয় উদ্বোধনী অনুষ্ঠানে। শিশু ও কিশোরদের সৃজনশীল ভাবনা, শৈশবের রং এবং জীবনের নানা অনুভূতি ফুটে উঠেছে আঁকা ছবিগুলিতে। আধুনিক প্রযুক্তি ও মুঠোফোনের নেশার যুগে শিল্প সাহিত্যের প্রতি আগ্রহ বাড়াতে এমন উদ্যোগ অত্যন্ত প্রয়োজন বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। আগামী প্রজন্মের মধ্যে সৃজনশীলতার অভ্যেস গড়ে তোলা ও শিল্প চর্চার পরিবেশ সৃষ্টি করাই বচপন প্রদর্শনীর মূল লক্ষ্য। কালার্সের এটা 2য়তম প্রতিবেদন। আমরা কালার্সের সবসময় আমরা লক্ষ্য রাখি কিভাবে শিল্পটাকে আমরা ধরে রাখতে পারি, কারণ আমাদের একটি উদ্দেশ্য, শিল্প যদি সুন্দর হয় তাহলে সমাজটা সুন্দরভাবে গঠিত হবে। আর বাচপনটা একটু অন্যরকম, বাচ্চাদের মধ্যেই তো ভগবান থাকে, আজকে আমাদের ঠিক ভগবানকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আর এখন টেকনোলজির যুগে যখন বাচ্চারা অনেক বেশি মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে, সৃজনশীল মনোভাবকে কিভাবে ধরে রাখা যায় সেই লক্ষ্যে তাদেরকে উৎসাহিত করার শুধুমাত্র প্রয়াস, এবং এই প্রয়াসটুকু আমরা চেষ্টা করব যাতে ওরা এই প্রয়াসটুকু নিয়ে এগিয়ে যায়, এবং আমাদের যে এটার যে উদ্দেশ্য বাচ্চাদেরকে কিভাবে উৎসাহিত করা যায় যাতে ফলপ্রসূ হয়। আজকে কি কি হবে এখানে? আজকে মূলত আমরা ত্রিপুরা রাজ্যের মোট 150 জন শিশু শিল্পী রয়েছে যাদেরকে আমরা সম্মান করব, মানে শিশু শিল্পী। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার। লংতরা একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়।
লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আগরতলার ব্যস্ত রাস্তাগুলোতে দিন দিন বাড়ছে যানবাহনের নিয়ন্ত্রণহীন গতির তাণ্ডব। শহরের মানুষ প্রতিদিন যেন পথ চলছেন মৃত্যু ভয়ে। বৃহস্পতিবার সকাল 7টা নাগাদ দশমীঘাট এলাকায় একটি অটো নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি ধাক্কা মারে এক চায়ের দোকানে। ঘটনা এলাকায় মুহূর্তে ছড়ায় আতঙ্ক। স্থানীয়রা অভিযোগ করেছেন, অটো চালকদের বেপরোয়া গতি ও ট্রাফিক নিয়ন্ত্রণের শিথিলতা প্রতিদিনই বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। প্রশাসন এবং মোটর শ্রমিক সংগঠনগুলির ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। শহরে নজরদারি বাড়ানো এবং ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগ না হলে সম্ভব হবে না আগরতলার রাস্তায় দুর্ঘটনা রোধ করা বলে অভিমত সাধারণ মানুষের। আমার তো ঘুম হয়, আমার মাইয়া আমার ডাক দিয়ে গাড়ি তো উঠু বাঙ্গাল। সেটা কি দেখছেন? কিরকম ক্ষতি হয়েছে দোকানের? কিসের দোকান আপনার? যখন ঘটনা হয়েছে আপনার দোকান খোলা ছিল? না না, অটো গাড়িটা কি এলাকারই? গাড়িটা চেনেননি? আপনার নাম কি? আমার নাম শঙ্কর কুমার। অটো চালক কি পাওয়া গেছে? অটো চালকরে? না না, অটো চালক ভাগিয়ে গেছে। এই জায়গাটার নাম কি? আমরা 3 জন কাজ করতেছি, ওই করবি গাছটার তলের থেকে আমরা বাড়িটা ভাড়া দিতে লইছে। তাই আবার কই খেলার ভিতরে কেমনে যাইতেছে, আমরা এসে যাইছি, তাই না এক কপ্পর করে এদিকে ধোয়া দিতাম বাবা বলে সামনে। মানুষ না দাও না কথা, বাবা থাকতো মা থাকতো, তাহলে ঠিক আছে মারা গেল তাহলে তাই দিয়ে যেত। আর আমার ক্ষমতা এই ব্যাপার ছিল নইলে টাকা না দিলে 2 টাকা আমার বাপ মাথা দিল নইলে তাই না। আপনার কিসের দোকান? আর দোকান ওই সময় দোকান খোলা ছিল? না না, কেউই নাই, আমরা শুধু 3 জন। ওই ফাঁকলিটা আছে, ওই ফাঁকলিটা কই ফাঁকলিটা যে ফিরে করে গেছে, ফাঁকলিটা গ্যাস খাইয়া নিছে। কেউ কি আহত হয়েছে? না না, 2 জন লোক আসলো, এমনি কেমন ব্যথা পাইছে না, ফুলে টুলে গেছে, তারা হাসপাতালে ভাড়া নিয়েছে। এখন অটোর চালক কই? আমি এটা কইতাম না, তাই না লগে লগে ভাগছে এদিকে সোজা গেছে। অটোটা কি এলাকারই? আমি এটাও জানি না দাদা, ওই তাই না জানে, ওই দাদা জানে, আমরা কইতাম পারি না। আপনার দোকান মানে কিরকম ক্ষতি হয়েছে? আমার ওই যে দোকান, ওই যে আমার আমার বাবার দোকান, আমরা না ওই দেন বয়স্ক লোকের অবস্থা দেন। কি নাম বাবার? শঙ্কর দে। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেস্ট। লংতরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেস্ট, আহা লং তরাই বেস্ট। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। জলদুর্ভোগে পরিণত হয়েছে রাজধানী আগরতলায় স্মার্ট সিটি প্রকল্পের কাজ। সাধারণ মানুষের অভিযোগ এরকমটাই। ভাটি অভয়নগর পশ্চিম পাড় এলাকায় রাস্তার পাশে খনন করা গভীর গর্তে বুধবার ভোরে দুর্ঘটনার শিকার হন এক মোটর বাইক আরোহী। স্থানীয়দের অভিযোগ, গর্ত খননের পর দীর্ঘদিন ধরে কাজ বন্ধ রয়েছে, যেখানে রাখা হয়নি কোনো সতর্কতার চিহ্ন। স্মার্ট সিটি প্রকল্পের অব্যবস্থাপনায় এখন মানুষের জন্য মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে বলে দাবি তাদের। 3-4 দিন কাজেই আয় না, কাজেই আয় না। এর মধ্যে আজকে সকালবেলা হইলো কি
যে ওই একটা লোক বাইক দিয়ে যাইতেছে দূরে, তখন কত 5টা হইব এরকম হইতে পারে। এই লোকটা এই কোনাটার মধ্যে, এই যে এই কোনাটার মধ্যে আইয়া লোকটা পড়ে গেছে। তখন যাইয়া বসে মানে স্লিপ কাটতেই বোধহয় বসছে নাকি, তখন এবার আমি যাই আরেকটা টমটম যাইতে লাগছিল, তারপরে যাইয়া তাদের ধুইরা উঠাইছি আর কি। তো গেল গাছ মানে অনেকগুলি স্কুল বাস আইয়া, কিন্তু বাস আইয়া সেটা এখানে থামে, বাচ্চা নামে, উল্টা দিকে বাচ্চা যায়, এদিকে বাচ্চা যায় এরকম। তখন তারা এইটাও বলছি যে এখানে অনেকগুলো স্কুল বাস থামে কিন্তু স্টপেজে যায়। হ্যাঁ, তারপরে তোমরা বাচ্চারা নামে কোনো কারণে বা যেই হারে রাস্তাতে জাম লাগে, হ্যাঁ তোমরা এখানে বোর্ড দাও, বোর্ড দিয়া তারপরে তোমরা কাজ করো। এখন আমরা এইভাবে স্মার্ট সিটির কাজ করি না, আমরা কোনো কাজই করি। হ্যাঁ, মানে এত ডেঞ্জারাস অবস্থা হয়েছে। মেইন রোড এখানটা মন্ত্রী মিনিস্টার আমরা সব চলাফেরা করে, এরা বারে পুনর্বার করছি। এরা লাস্টলি আমাদের কোথায় আছে পারলে মুখ্যমন্ত্রীর কাছে জানা তার কাজের মতন চলছে। এই কথাটা কে দিচ্ছে? যা ওই একটা ম্যানেজার বলে, তারা বলে ম্যানেজার, আমি চিনি না, কালো করে একটা ছেলে। এখানে খুব তর্ক বিতর্ক করছে, ওরা ছিল, তোমরা ছিল না, ওই যে ছেলেরা তর্ক বিতর্ক করছে। কাজ কি কোনো উন্নত কাজ দিতে মনে হচ্ছে? না কি কাজের কোনো সিস্টেমই তো নাই। আপনার স্মার্ট সিটির মধ্যে কাজ করলে বোর্ড লাগায় কাজ করতে হয়। জনসাধারণের কোনো পয়সারও মূল্য নাই, এসব কাজে কোনো মূল্য নাই জনসাধারণের জীবন জীবিকা এরকম কাজে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। वर्तमान तकनीक आधारित युग में बच्चों में वैज्ञानिक साक्षरता का विकास करना अति आवश्यक हो चुका है। गुरुवार को उमाकांतो इंग्लिश मीडियम स्कूल में एक साइंस एग्जीबिशन का आयोजन किया गया, जिसमें स्कूल के छात्रों ने बदलाव के साथ तालमेल बैठाने के लिए बच्चों को कम उम्र से ही विज्ञान प्रेमी बनना जरूरी है। इस संदर्भ में स्कूल लेवल चिल्ड्रंस साइंस एग्जीबिशन या इसी तरह की विज्ञान आधारित गतिविधियां बच्चों के मानसिक विकास और सोच में महत्वपूर्ण भूमिका निभाते हैं। गुरुवार को उमाकांत एकेडमी इंग्लिश मीडियम स्कूल में एक दिवसीय विद्यालय स्तरीय बाल विज्ञान प्रदर्शनी का आयोजन किया गया। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, কাওয়া ঘি প্রিয় সবার। লংতরা কি বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায় লংতরায় লংতরায়। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লংতরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লংতরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লংতরাই বেশ। লংতরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লংতরাই বেশ, আহা লংতরাই বেশ। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
মশলা হাতে নয় চামচে তুলুন লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1 চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার। লংতরাই একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই, লংতরাই, লংতরাই। খোয়াই থানার পূর্ব রামচন্দ্রঘাট এলাকায় সাপের কামড়ে প্রথম শ্রেণীর ছাত্রী জোনাকি দেবের মৃত্যু চরম শোক ও ক্ষোভের সৃষ্টি করেছে স্থানীয় মহলে। গৃহশিক্ষিকার বাড়িতে পড়তে গিয়ে ঘটে এই মর্মান্তিক ঘটনা। প্রতিদিনের মতো পাড়ার এক গৃহশিক্ষিকার বাড়িতে পড়তে যায় জোনাকি। কিছুক্ষণ পর প্রাকৃতিক কাজ সারতে বাইরে বের হলে আচমকা একটি বিষধর সাপ কামড় দেয় তার পায়ে। কামড়ের পরপরই জোনাকি ঘোর অস্থির অবস্থায় পড়ে গেলে ঘটনাটি উপলব্ধি করে দ্রুত তার পরিবারকে খবর দেন গৃহশিক্ষিকা। অবস্থার অবনতি হওয়ায় প্রথমে খোয়াই চেবড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় জোনাকিকে। সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পর তাকে দ্রুত রেফার করা হয় খোয়াই জেলা হাসপাতালে। কিন্তু জেলা হাসপাতালে পৌঁছানো মাত্রই তাকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকেরা। কোন সময় গেছিল পড়াতে? মনে গেছে 3 ঘন্টা মনে। আর কামড় দিছে কোন সময়? 3:30 বলে বাজে। মানে বাড়ি থেকে মানে যাইতে রাস্তাতে? আমি রাস্তাতে না, আমি কই থাকতাম না। আমি তো বাড়ি না, আমি আর বাড়ি ছেড়ে রামনগর, আমার বাড়ি ছেড়ে না। দেখছো না কিছু না? না পড়াত গেছিল, মাস্টার লোকে গেছে না, জানে না। স্যার উজাড় যাবি না, জানা মতে গেছে না। এই ঘটনাকে কেন্দ্র করে প্রশ্ন উঠছে গ্রামীণ স্বাস্থ্য পরিষেবার বিষয়টি নিয়ে। গ্রামীণ অঞ্চলে সাপের কামড়ের জন্য জরুরি ব্যবস্থা যথেষ্ট নয় কেন তা নিয়ে উঠছে প্রশ্ন। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পর্যাপ্ত অ্যান্টিভেনাম বা অভিজ্ঞ জনবল থাকার দুর্বলতার বিষয়টিও এই ক্ষেত্রে উঠে এসেছে সামনে। জরুরিকালীন পরিস্থিতিতে অ্যাম্বুলেন্স পরিষেবা সময় মতো না পাওয়ায় জীবন দ্বীপ নিভে যায় জোনাকির। এই ক্ষেত্রে গ্রামীণ বা আধা শহুরে এলাকায় অ্যাম্বুলেন্স সাড়া দেওয়ার গতি কার্যকর নয় কেন প্রশ্ন উঠছে তা নিয়েও। কি নাম তার? কোন ক্লাসে পড়তো? কোন স্কুলে? কোন জায়গায়? প্রথম কি চেপি হাসপাতালে গেছিলেন? এখান থেকে কয় হাসপাতালে গেলেন? উল্লেখ করা যেতে পারে 2025 সালের নভেম্বর মাসে একজন 6 বছরের শিশু কন্যা এবং 2024 সালের জুন মাসে 21 বছরের বয়সী এক গৃহবধূ মৃত্যু হয় সাপের কামড়ে। সরকারের দেওয়া সর্বশেষ তথ্য অনুসারে রাজ্যে প্রতি 100 জনের মধ্যে প্রায় 13 জনকে হতে হচ্ছে সাপের কামড়ের শিকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে। একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের সাথে রান্না করো লংতরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লংতরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লংতরাই বেশ। লংতরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লংতরাই বেশ, আহা লংতরাই বেশ। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
transformation and empowerment. If you could please come on the stage. A very good afternoon. Professor Dr. Manik Saha, Honorable Chief Minister of Tripura. We have Shri Kishore Bormon, Minister of Higher Education, Panchayat and Political Government of Tripura. Shri Professor Dr. Arunoday Saha, from Tripura University. Shri Ratnal Nath, Minister of Department of Power, Agriculture and Farmers Welfare. We have Mr. Shutam Roy VC, Chancellor this University Tripura. Thank you so much to the students for making such a start for the graduation. 150 years of pride. When we sing this song, we really want to say, "Amon deshi kothao khoj pabe na ko tumi." Erokom chi desh. Last week I was in Delhi and I had to hear so many calls concerned to say, be careful about the pollution. Delhi is really having a problem with the pollution. When I enter Tripura today, when I enter Agartala today, you can see the greens so unputted, the blue sky, and when you are in Nagpur, welcomed by children, the students in those dresses, which speaks so high about the state of Tripura, of Manipur, make it. Yes, it is the day of starting or inaugurating this university where the main success goes to those students who make it under the guidance of the teachers, of leaders. We are so thankful to the Chief Minister, to the Education Minister, to make it possible, in spite of the schedule, to be with us. Remember 2014, when the college had started, and we got from the government of Tripura, having helicopters to see the language used for the purpose of the college. We are really into the discussing মশলা হাতে নয় চামচে তুলুন লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লংতরাই গুঁড়ো মশলা changed, and you need to have subjects like AI, technology, sustainability, climate change, environment awareness to make exactly what education is. Then comes the research work. We need to have proper, relevant research done to establish it as a successful university. And nonetheless, it may not be glamorous. You need to have administration to run this university. Yes, every part of the program shows how well this program has been organized, and nonetheless, the parents out here in Tripura, in the northeast part of India, who have felt the need of putting their child, their ward, into the institute, speak so much about the faith, the trust, and the confidence in the group. Techno India Group, running for the last 4 decades, has tried to establish that a change in the state, in the country, can be brought about mainly through education. Today we were traveling from the hotel to the university, and the driver, a young, handsome boy, was telling, "Ma'am, when you will be in the campus, I'll be meeting my friends." And so I told, "Where will you get the friends from?" And do you know what he said? He said, "I'm a student of the Techno Engineering College." And imagine the spirit of entrepreneurship in him, that he's driving the car to attain his fees. Can we have a huge round of applause for these students of Techno India Group who can make their way of living, having education side by side? This speaks, the students in the group are different. They are unique. Again, it's only the teachers, the parents, the environment, and the ambience
which can make it. Thank you so much, Tripura. Thank you so much, Agartala, for helping Techno India Group to place a foundation step in this state and starting the process, the journey of education. Thank you so much, the Total University, for making us feel so much at home. Thank you so much, everyone out here, for your best wishes to making the group flourish and take the Techno India University, the Techno India College ahead. Thanks a lot, and may this program be a very successful one. Thank you. Thank you so much, ma'am. As gracious, as soft as is. We now have the remote. If we can start the virtual inauguration of the foundation stone laying ceremony of Girls Hostel, Boys Hostel, Auditorium, Peace Bungalow, Staff Residential Block, inauguration of Open Gym, Open Theatre by the Honorable Chief Guest and other dignitaries. If we can please have a round of applause for the momentous, beautiful, a pioneering moment for Techno India Group and all of us associated with the group. Thank you so much. Thank you so much, sir. Now, I'd like to request Honorable Minister of Higher Education, Government of Pura, our guest of honor of today's program, Sri Kishore Burman, sir. Please put forward your precious words and enlighten us. Please, sir. সবাইকে আমার নমস্কার। আজকে টেকনো ইন্ডিয়া ইনস্টিটিউট ইনঅগ্রাল অ্যান্ড ফাউন্ডেশন laying ceremony এই মঞ্চে উপস্থিত আমাদের সবার প্রিয় ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয়, এখানে উপস্থিত আছেন টেন্ডিয়াকের সম্মানিত প্রতিষ্ঠাতা প্রফেসর গৌতম রায় চৌধুরী মহাশয়, উপস্থিত আছেন সেন্টার প্রফেসর উত্তম চৌধুরী মহাশয়, উপাচার্য প্রফেসর রতন কুমার সাহা মহোদয় এবং উপস্থিত আছেন প্রফেসর মানসী চৌধুরী মহোদয়া এবং আমাদের ত্রিপুরা রাজ্যের প্রেরণা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তথা পদ্মশ্রী প্রফেসর অরুণই সাহা মহোদয়, মঞ্চে উপস্থিত অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ, শিক্ষক শিক্ষিকা মণি, আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই এবং বোনেরা, মিডিয়ার বন্ধুগণ এবং অন্যান্য সম্মানিত শ্রোতামণ্ডলী, সবাইকে আমার আন্তরিক নমস্কার এবং শুভেচ্ছা। আজকের এই দিনটি আমাদের ত্রিপুরা শিক্ষা ক্ষেত্রে সত্যিকার অর্থে একটি ঐতিহাসিক মাইল ফলক বলে আমি মনে করি। টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির ত্রিপুরার
স্থায়ী অবকাঠামো এবং অ্যালাইড ফেসিলিটিজের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপনের আজকের এই যে অনুষ্ঠান, সেটা শুধুমাত্র একটি অনুষ্ঠান নয়। আমি মনে করি যে ত্রিপুরার সমাজের ভবিষ্যৎ গঠনের ক্ষেত্রে এটা একটা অনন্য সূচনা। আমরা একটা কবিতা কিংবা গান আমরা সবাই শুনেছি যে বলো 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 সবে স্বপ্না বেনু হবে, ভারত আবার জয় শ্রেষ্ঠ আসন লবে। অর্থাৎ ভারত যখন জগৎ সবাই শ্রেষ্ঠ আসনে অধিকৃত ছিল, তখন তার যেই শ্রেষ্ঠতার মূল কেন্দ্রবিন্দু ছিল সেটা হচ্ছে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা। আজ ভারত বিশ্ব মঞ্চে আবারও আমরা আত্মবিশ্বাসী কণ্ঠে আমরা গর্বের সাথে বলতে পারছি যে 21 শতাব্দী, এই 21 শতাব্দী হচ্ছে ভারতের শতাব্দী। এই 21 শতাব্দীর যে ভারতের শতাব্দী, সেটারও কিন্তু কেন্দ্রবিন্দু হলো আমার ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা। আমরা জানি আমাদের ভারতের যে প্রাচীন ভারতীয় যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থায় তক্ষশিলা বিশ্ববিদ্যালয়, নালন্দা বিশ্ববিদ্যালয়, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়, এই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো জ্ঞান, গবেষণা ও মানবতার আলো সারা বিশ্বের মধ্যে ছড়িয়েছে। আমাদের দেশের মাননীয় মন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বেও আমাদের লক্ষ্য হলো যে সারা ভারতবর্ষের বর্তমান শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থায় ভারতীয় মূল্যবোধ, ভারতীয় উদ্ভাবন এবং আধুনিক প্রতির সমন্বয়ে নতুন এক ভারত কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে আজকে ভারত শিক্ষা ব্যবস্থার নরেন্দ্র মোদীর দর্শন আমাদের লক্ষ্য। এবং এই দর্শনের যে ভিত্তি, সেই ভিত্তি আমাদের যে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, সেই ন্যাশনাল এডুকেশন পলিসি আমাদের শিক্ষাক্ষেত্রে এই দর্শনের ভিত্তিকে একটা মহাযজ্ঞের সূচনা একটা তৈরি করে দিয়েছে, যেটা গত 10-11 বছরে আমাদের ভারতবর্ষে শিক্ষাক্ষেত্রের অগ্রগতি আমরা লক্ষ্য করি, তাহলে সেখানে ভারত শিক্ষাক্ষেত্রে, বিশেষ করে উচ্চ শিক্ষার ক্ষেত্রে শিক্ষা যে অবকাঠামো বৃদ্ধি, সেই অবকাঠামো বৃদ্ধির ক্ষেত্রে একটা যুগান্তকারী পদক্ষেপ আমাদের ভারত সরকার নিয়ে গত 10-11 বছরে আমাদের ভারতকে আবার পূর্বে নেয় শিক্ষা জগতে সারা বিশ্বের ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের আসন অলঙ্কৃত করার জন্য 390টি নতুন বিশ্ববিদ্যালয় আমাদের ভারতবর্ষের মধ্যে তৈরি হয়েছে। প্রায় 7262টি কলেজ দ্রুততার সাথে আমাদের দেশের মধ্যে তৈরি করা হয়েছে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে যদি আমরা দেখি, সেই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্র 2014 সালের পরে প্রায় 20% পূর্বের তুলনায় সেখানে বৃদ্ধি হয়েছে আমাদের দেশের মধ্যে। এবং বিশ্বমানের বিভিন্ন প্রতিষ্ঠান তৈরির ক্ষেত্রে, শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে রেকর্ড বৃদ্ধি কিন্তু আমাদের দেশের মধ্যে হয়েছে। লাস্ট 10-11 বছরে প্রায় 23টি আইআইটি আমাদের দেশের মধ্যে নতুন করা হয়েছে। প্রায় 20টি আইআইএম আমাদের দেশে নতুন তৈরি হয়েছে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন, এই ধরনের ইনস্টিটিউট অসংখ্য আমাদের লাস্ট 10-11 বছরে সেখানে বৃদ্ধি হয়েছে।
সেই বৃদ্ধি যদি আমরা বিচার বিশ্লেষণ করি, বছরে প্রায় একটি আমাদের এই দেশে আইআইটি এবং আইআইএম প্রতিষ্ঠিত হয়েছে। প্রতি সপ্তাহে একটি নতুন বিশ্ববিদ্যালয় এবং প্রতি 2টি কলেজ তৈরির সুবিধা আমাদের এই দেশে প্রদান করা হয়েছে। আমাদের উত্তর পূর্বাঞ্চল ক্ষেত্রে উত্তর পূর্বে নতুন বিশ্ববিদ্যালয়, সান্ধ্য বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন গবেষণা কেন্দ্র দ্রুততার সাথে আমাদের উত্তর পূর্বাঞ্চলে তৈরি করা হয়েছে। শিক্ষার আলো যাতে সমগ্র দেশের মধ্যে দেশের বিভিন্ন কোনায় কোনায় পৌঁছায়, তার জন্য সেই ধরনের আঞ্চলিক বৈষম্য মোকাবেলায় প্রায় 22টি বিশ্ববিদ্যালয় আমাদের দেশের মধ্যে গত 10 বছরে তৈরি হয়েছে। লাদাখের মতো প্রত্যন্ত অঞ্চলেও কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় সেখানে স্থাপন করা হয়েছে। ফরেনসিক সায়েন্স ইউনিভার্সিটি সেখানে স্থাপন করা হয়েছে এবং বর্তমানে ভারতবর্ষের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থা বিশ্ব র্যাঙ্কিং এর ক্ষেত্রে কিন্তু একটা বৈপ্লবিক পরিবর্তন আমাদের দেশের মধ্যে এসেছে। দ্য ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং এ বর্তমানে ৭১টি বিশ্ববিদ্যালয় ভারতবর্ষের মধ্যে সেই ওয়ার্ল্ড র্যাঙ্কিং প্রতিষ্ঠিত হয়ে শীর্ষ 200টি ইউনিভার্সিটি কিউএসএতে মধ্যে 3টি বিশ্ববিদ্যালয় বর্ষের মধ্যে সেখানে আজ স্থান করে নেওয়া হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে নারী শিক্ষার ক্ষেত্রে। নারী শিক্ষার ক্ষেত্রে কিন্তু আজ ভারতবর্ষের মধ্যে এক বৈপ্লবিক পরিবর্তন আমাদের দেশের মধ্যে এসছে। বিশেষ করে আমাদের ভারত সরকার যে বেটি বাঁচাও এবং বেটি পড়াও যেই উদ্যোগ, সেই উদ্যোগের ক্ষেত্রে মেয়েদের গ্রোথ এনরোলমেন্ট রেশিও আগের তুলনায় প্রায় 8% সেখানে বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ মেয়েদের উচ্চ শিক্ষায় অংশগ্রহণ কিন্তু লাস্ট জাতীয় শিক্ষানীতি আসার পর সেখানেও কিন্তু 18% মেয়েদের উচ্চ শিক্ষায় সেখানে অংশগ্রহণ সেখানে বৃদ্ধি পেয়েছে। আমি যখন আসার পর আমাদের এই টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির কর্ণধারদের সাথে কথা বলছিলাম, তারও খুব আনন্দের সাথে এই ইউনিভার্সিটি আমি যখন জিজ্ঞেস ছিলাম যে কত স্টুডেন্ট এখনো পর্যন্ত সেখানে পড়াশোনা করে, তারা আনন্দের সাথেও কিন্তু বলছিলেন যে যত স্টুডেন্ট এখানের মধ্যে পড়াশোনা করে বিভিন্ন সাবজেক্ট নিয়ে সবচেয়ে বেশি মেয়েদের অংশগ্রহণ এখানে সবচেয়ে বেশি। তো শুধু এইখান নয়, সারা ভারতবর্ষ ক্ষেত্রে আছে উচ্চ শিক্ষায় জাতীয় শিক্ষানীতির প্রণয়নের ফলে আজকে সেখানে বৃদ্ধি পেয়েছে। সেরকম মেল এডুকেশনের একটা নতুন ইতিহাস, বিশেষ করে এমবিবিএস আসনের সংখ্যাও কিন্তু 53% সারা ভারতবর্ষের মধ্যে সেখানে বৃদ্ধি হয়েছে এবং স্নাতকোত্তর আসনের ক্ষেত্রে সারা ভারতবর্ষে 80% আসন সেখানে কিন্তু বৃদ্ধি করা হয়েছে। নার্সিং, প্যারামেডিক্যাল এবং গবেষণার ক্ষেত্রে কিন্তু ব্যাপক সম্প্রসারণ আমাদের এই দেশের মধ্যে গত 10 বছরে আমাদের শিক্ষা ক্ষেত্রে কিন্তু সেই ডেভেলপমেন্ট হয়েছে। গবেষণা ক্ষেত্রে 2024 সালের যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুসারে আগের তুলনায় গবেষণা ক্ষেত্রে বার্ষিক 1.5 লক্ষ গবেষণা পত্র কিন্তু বৃদ্ধি পেয়েছে, যেখানে তার পেটেন্টে 50% বৃদ্ধি কিন্তু সারা ভারতবর্ষের উচ্চ শিক্ষার ক্ষেত্রে হয়েছে। ডিজিটাল ইন্ডিয়া ব্যবস্থা চালু হওয়ার উচ্চমানের এডুকেশন টেকনোলজির কোম্পানি সংখ্যাও সেখানে বেড়েছে। অনলাইন এডুকেশনের মাধ্যমে প্রত্যন্ত গ্রামে আজকে পৌঁছে যায় আমাদের গোটা হায়দ্রাবাদ, দিল্লি ইত্যাদির শহরের মতো যে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা ব্যবস্থা আছে, সেই শিক্ষা ব্যবস্থা কিন্তু আজকে গ্রামে যে সেই অনলাইন এডুকেশনের মাধ্যমে কিন্তু আজকে পৌঁছাতে আমরা সমর্থ হয়েছি। গত কয়েক বছর ধরে আমাদের এই ত্রিপুরা রাজ্যেরও গ্রাম অঞ্চলের যে ছেলে মেয়েরা, তারাও কিন্তু বিভিন্ন সিভিল সার্ভিস, আইআইটি এবং নিট পরীক্ষা কিন্তু ভালো ফলাফল করে তাদের পরিবারগুলোকে স্থায়ীভাবে দারিদ্র্যের হাত থেকে উদ্ধার করতে আমাদের ছেলে মেয়ে আজকে আজকে সক্ষম হবে। সুতরাং এই সাফল্যগুলো কিন্তু আমার ভারতবর্ষকে বিশ্বশিক্ষার অন্যতম শীর্ষস্থান, সেই শীর্ষস্থানের দিকে আমাদের ভারতবর্ষকে কিন্তু নিয়ে যাচ্ছে। আমাদের ত্রিপুরার ক্ষেত্রেও, শিক্ষা ক্ষেত্রেও আমরা দেখছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে একটা যুগান্তকারী পরিবর্তন আমাদের ত্রিপুরা ক্ষেত্র আজকে শিক্ষা ব্যবস্থা ক্ষেত্রে হয়েছে। 2018 পূর্বে যেখানে শুধুমাত্র ইউনিভার্সিটি এবং ন্যাশনাল ইনস্টিটিউশনের সংখ্যা এখানে মাত্র 3 ছিল,
গত 7.5 বছরের জায়গায় আজকে গভর্নমেন্ট এবং প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল ইনস্টিটিউশন মিলে আজকে আমাদের ত্রিপুরাতে যেখানে 3টি ছিল সেখানে 1টি ইউনিভার্সিটি এবং ইনস্টিটিউশন আমাদের ত্রিপুরার মধ্যে আছে, যেখানে শুধুমাত্র 22টি কলেজ আমাদের এই ত্রিপুরাতে ছিল আমাদের সরকার আসার আগে। সেই জায়গাতে আজকে 8টি কলেজ এবং আরো 3টি নতুন কলেজ ইতিমধ্যে আমাদের উদ্বোধন হতে যাচ্ছে। একটার মধ্যে কাকরাবন ডিগ্রি কলেজ উদ্বোধন হয়েছে, আগামী দিনে 2 কলেজ উদ্বোধন হবে এবং 2026 এবং 27 যেই শিক্ষাবর্ষ সেই শিক্ষাবর্ষে আরেকটা নতুন মহাবিদ্যালয় আমাদের রাজ্যে কিন্তু প্রতিষ্ঠিত হতে চলেছে। তো সেখানে যেরকম বৃদ্ধি হয়েছে, প্রযুক্তিগত আমাদের বিভিন্ন অবকাঠামো যেগুলো উন্নয়নের অভাবে ধুঁকছিল সেগুলোর উন্নয়ন করা হয়ে ডিজিটাল ক্লাসরুম কলেজ বিশ্ববিদ্যালয়ের মধ্যে তৈরি করার, সেখানে যুদ্ধকালীন তত্ত্বায় আমাদের দপ্তর এবং সরকার সেখানে কাজ করছে। ছাত্রাবাস, গবেষণা এবং ধরনের স্কিল ডেভেলপমেন্ট সেইগুলো তৈরির ক্ষেত্রে এবং NEP 2020 করার ক্ষেত্রে আমাদের ত্রিপুরা রাজ্যের সরকারের যে উদ্যোগ, আমাদের শিক্ষা দপ্তরের যে উদ্যোগ, সেই উদ্যোগ কিন্তু ভারতবর্ষের কোনো রাজ্যে তুলনায় প্রায় সমপর্যায়ে পড়াতে আমরা সেই ছাত্রছাত্রীদের সাথে এবং আমার ত্রিপুরা অত্যন্ত গ্রামীণ এলাকার ছাত্রদের মধ্যে যে ট্যালেন্ট আছে সেই ট্যালেন্ট দেশ, সমাজ এবং রাষ্ট্রের কাজে কিভাবে লাগানো যায় সেগুলোর ক্ষেত্রে আমরা সচেষ্ট আছি। আমাদের লক্ষ্য স্পষ্ট এবং আমাদের পুরার এই সরকারের যে সেই লক্ষ্য স্পষ্ট। আমরা এক মিশন মোডে সেখানে কাজ করছি, উত্তরপূর্বের এডুকেশনাল হাব হিসাবে প্রতিষ্ঠিত করা। সেই নিয়ে আমরা আমাদের এই ত্রিপুরা রাজ্যে আমাদের সরকার, আমাদের অধ্যাপক ডক্টর মানিক শাহর নেতৃত্বে আমরা কাজ করছি। আমি মনে করি সেই লক্ষ্য পূরণের ক্ষেত্রে আমাদের যে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটির ভূমিকাও কিন্তু প্রবল এবং সেই ইউনিভার্সিটির মাধ্যমে সেই এডুকেশনাল হাব তৈরি করার ক্ষেত্রে সম্ভাবনাও কিন্তু প্রবল। সুতরাং আজ আমরা এমন এই প্রতিষ্ঠানের যাত্রা আমরা এখানে উদযাপন করছি, যা আমাদের ত্রিপুরা রাজ্যের শিক্ষা ক্ষেত্রে শিক্ষার মান, শিক্ষার প্রযুক্তিগত উন্নতি